হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টিম রিহ্যাশ এবং আজকে আমার সাথে আছে অর্কদা। অর্ক অ্যান্ড টিডিওসির অর্ক। তো অর্কদা, ওয়েলকাম আমাদের চ্যানেলে। অর্কদার থ্যাংক কাজ ইউ, থ্যাংক ইউ। অনেকে দেখেছেন। হ্যাঁ, বল। না, আমি থ্যাংক ইউ বললাম, আমি কিছু বলিনি, বল। অর্কদার কাজ আপনারা অনেকে দেখেছেন এবং যারা দেখেননি আমাদের চ্যানেল থেকে যদি আপনারা পারেন অবশ্যই দেখবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্কও দেবো এবং অর্কদার চ্যানেলের লিঙ্কও থাকবে। অবশ্যই দেখবেন, দুর্দান্ত কাজ করছো অর্কদা। মানে আমার দারুণ লাগে তোমার কন্টেন্ট গুলো। এই বিশেষ থ্যাংক করে ইউ। আমি তোমায় বলেওছিলাম যে রাজেন তরফদারের ব্যাপারে আমি নিজে কিছু জানতাম না, তোমার কন্টেন্ট দেখে জানলাম। তো থ্যাংক কিপ কন্টিনিউইং। এবং আজকে আমরা অর্কদাকে পেয়েছি এবং খুব স্পেশাল একটা এপিসোডে পেয়েছি। অর্কদা এখানে থাকে না, অর্কদা থাকে বিদেশ বিভূতিতে, আমেরিকাতে থাকে। তো আজকে অর্কদাকে পেয়ে আমরা খুবই খুশি এবং আজকে যে টপিকটাতে ডিসকাস করব সেটার জন্য অর্কদা খুবই পারফেক্ট একটা লোক। সেটা হচ্ছে গিয়ে, এই এপিসোডটা আশা করি 2 মে তে বেরোবে। 2 মে তে সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে। তো আজকে আমাদের মূল এপিসোডের এজেন্ডা হচ্ছে গিয়ে অপু ট্রিলজি, সত্যজিৎ রায়ের অপু ট্রিলজি। তো এটাই আর কি। এজেন্ডা এজেন্ডা পুশ করবো বলছিস আজকে আমরা একটা? হ্যাঁ, মানে বলি আর কি, এজেন্ডা বলতে আলোচ্য সূচি, আমাদের কি কি বক্তব্যের বিষয়। হুম। তো তুমি বলো, তোমার সাথে প্রথম অপু ট্রিলজির আলাপটা কি করে? জাস্ট সিম্পল বক্তব্য দিয়ে শুরু করি। প্রথম আলাপ, হ্যাঁ, প্রথম আলাপটা অদ্ভুত। মানে আমি তো তখনও পথের পাঁচালী আমি পড়িনি। আমি পথের পাঁচালী অনেক পরে পড়েছি। পথের পাঁচালী আমি পড়েছি হচ্ছে তোর ক্লাস 11-এ থাকতে। তখন আমি পথের পাঁচালী পড়েছি। মানে ক্লাস উচ্চ মাধ্যমিক শেষ হলো, তারপরে আমি ওই পথের পাঁচালী এবং অপরাজিত দুটো পড়েছি। তো তার আগে যেটা হলো, আমি তখন ক্লাস 10-এ পড়ি। তো আমার মামার কাছে, মামার বাড়িতে এরকম প্রচুর ক্যাসেট থাকতো এরকম। তো একটা সত্যজিৎ রায়ের 12টা না 13টা সিনেমার একটা ওই পাইরেটেড ক্যাসেট ছিল। তো ওখানে আচ্ছা। কাপুরুষ মহাপুরুষ ছিল। তো পথের পাঁচালী স্বাভাবিকভাবে সবাই নাম জানে। হ্যাঁ, তো যারা বাঙালি তারা সবাই পথের পাঁচালীর নাম জানে। এবং সত্যজিৎ রায়ের প্রতি একটা ফ্যাসিনেশন, তোর আমরা বাঙালি যেহেতু আমাদের অনেক ছোটবেলা থেকেই তৈরি হয়ে যায়। ফেলুদা পড়ে, শঙ্কু পড়ে, এভাবে তৈরি হয়ে যায়। তো তাই জন্য পথের পাঁচালী তখন আমি ফার্স্ট, তখন আমি ইয়েতে পড়ি, ক্লাস 10-এ পড়ি। তখন আমি পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার তিনটেই দেখেছিলাম একসাথে। কিন্তু যেটা বলে আর কি, কিছুই বুঝিনি আমি। পথের পাঁচালীটা আই রিয়েলি এনজয়েড। অপরাজিতর কিছু পোর্শন আই এনজয়েড। আর অপুর সংসারটা না আমার খুব যে আমাকে তখন কানেক্ট করেছিল তা কিন্তু নয়। তো এইটা 11-12-এ এটা কানেক্ট, 11-12-এ? ক্লাস 10-এর কথা বলছি, ক্লাস 10। আচ্ছা 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 হ্যাঁ, আচ্ছা। খুব কানেক্ট করেনি অপুর সংসারটা। খুব কিছু যে আমি মানে কানেক্ট করেছিল তা নয়। তো যাই হোক, তো এই হলো তখনকার সিচুয়েশন। এখন যদিও অন্যরকম আমার ইয়ে, কিন্তু অবশ্যই তখনকার অবশ্যই। তুই বল এবার তোর কিভাবে প্রথম আলাপ। আমার আলাপ হচ্ছে গিয়ে পথের পাঁচালী আমি প্রথমে পড়েছিলাম, ঠিক আছে। আমাদের ছোটবেলায় স্কুলে একটা র্যাপিড রিডার থাকতো, বাংলাতেও একটা র্যাপিড রিডার থাকতো। সেখানে হুম। আমাটির ভেপুর অংশটা ছিল আর আমাটি কি। বের। হ্যাঁ। হ্যাঁ, আমাটির ভেপুটা পড়ে প্রথমবার আলাপ হয়েছিল। তারপরে অনেক পরে তোমার যখন ইন্টারনেট আমাদের কাছে, মানে মোবাইল তো আমাদের কাছে ছোটবেলায় থাকতো না, কিপ্যাড মোবাইল থাকতো। তো যখন এমনি মোবাইল এলো তখন আমি পরপর সব দেখেছি। পথের পাঁচালী দেখেছি, অপরাজিত দেখেছি, অপুর সংসার দেখেছি। পথের পাঁচালী নিয়ে তো আমরা অনেক বেশি মানে লেজেন্ডের মতো হয়ে গেছে, প্রচুর গল্প শুনি না। তো পথের একদম। পাঁচালী দেখেছি, ভালো, ভালোও লেগেছে। আর যেহেতু গল্প দুটো পড়া ছিল, মানে বই দুটো, পথের পাঁচালী এবং অপরাজিত দুটোই পড়া ছিল, তো পথের পাঁচালী খুবই ভালো লেগেছিল। এবং 11-এ আমি দেখেছিলাম অপুর সংসার। অপুর সংসার কিন্তু আমার টিল নাও, এই তিনটে, এই ট্রায়োর মধ্যে আমার ওয়ান অফ দ্য ফেভারিট। কিন্তু তুমি জানো গতকাল রাতে আমি আরেকবার অপরাজিত রিওয়াজ করেছি। তো আমার হুম। মাথার মধ্যে এখন একটা দ্বন্দ্ব চলছে। এবং হ্যাঁ। অপরাজিত না, আমি দেখেছি যখন, অপরাজিত আমি সত্যি বলতে তখন যখন দেখেছিলাম আমি খুব একটা এনজয় করিনি। তারপরে আমি ক্লাস করতে গিয়ে, ক্যাম্পাসে ক্লাস করতে গিয়ে বেশ কয়েকবার দেখেছি, ঠিক আছে। ওখানে সিন সিন সেখানে একরকম অ্যানালিসিস, বাট বহুদিন বাদে গতকালকে আবার গোটাটা দেখলাম এবং আমি জাস্ট মানে হয়ে গেছি। মানে অদ্ভুতই জিনিসপত্র করেছে অপরাজিততে। ইট ইজ দ্য ডার্কেস্ট অ্যামং থ্রি, আই বিলিভ। আমারও তাই মনে হয়, আমারও তাই মনে হয়, যেভাবে এগোয়। যাই হোক না, আমি যেটা বলছিলাম, তো আমাটির ভেপুর কথা তুই বললি। আমাটির ভেপুর যে ইলাস্ট্রেশন সেগুলো সব কিন্তু সত্যজিৎ রায়ের করা। সত্যি এই যে তাই। প্রথম একদম এবং ইটস ওই কাইন্ড অফ আ স্টোরি বোর্ড কিন্তু ওইটা, এই পথের হুম হুম পাঁচালীর যে হুম হুম। আইডিয়াটা কিন্তু ওই আমাটির ভেপু থেকেই শুরু হয়েছিল সত্যজিৎ রায়। তো এবার, এবার একটা জিনিস বলি। পথের পাঁচালী তো অবভিয়াসলি বাংলা ছবি, মানে 1955 সালে যখন প্রথম পথের পাঁচালী বেরোলো, তারপর থেকে একটা মানে ইন্টারন্যাশনালিও বাংলা ছবি, ভারতীয় ছবির ব্যাখ্যা একটা চেঞ্জ হয়েছে। তো আমি তোমায় ফার্স্টে এই প্রশ্নটা করি, এটা বেসিক্যালি প্রশ্নোত্তরেই খেলি, মানে তুমিও বলছো আমিও কিছুটা বলি এভাবেই। তো পথের পাঁচালীতে তোমার কি মনে হয় যে কি কারণে
ওটা ইন্টারন্যাশনালি ঠিক এতটা সমাদৃত হয়েছিল। ওখানে তো অনেকগুলো জিনিসপত্র ছিল, বাট তুমি বলো তোমার মতো। না না, এই ভাবনাটা অ্যাকচুয়ালি আমারও মাথায় এসেছিল। তার কারণ কি বলতো? তার কারণ ধর, তার আগে বাংলা সিনেমা যদি আমরা দেখি, তার আগে কিন্তু তিনটে আমার নাম, প্রপার নাম মনে পড়ছে। একটা হচ্ছে ধীরেন গাঙ্গুলি, একটা হুম, হচ্ছে তোর প্রমথেশ বড়ুয়া, আর একটা হচ্ছে প্রমথ। দেবকী বসু, রাইট? একদম। হ্যাঁ, তো এই তিনজন কিন্তু অ্যাকচুয়ালি বাংলা সিনেমাকে একটা বিশেষ স্তর অব্দি তুলে এনেছিল। বিশেষ করে দেবকী বসুর ছবিও কিন্তু ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড হয়েছিল তার আগে, চণ্ডীদাস বল, এই দেবকী আরো বসু আরো তো প্রডিউসও করতো, দেবকী বসু পরে প্রডিউসার হয়ে গেছিলেন উনি। প্রডিউসও করতো। ডিরেক্টর, মানে হুম, তুই একটা সিনেমা আমি অবশ্যই তোকে সাজেস্ট করব, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য বলে একটা ছবি আছে। সেই হুম, হুম, ছবিটায় একটা সিন আছে, জয় শঙ্খ গদাধর নীল কলেবর বলে একটা গান আছে। তো ওই গানটাকে, মানে তুই যদি ওই গানটার সিনটুকু দেখিস না, তুই বুঝতে পারবি যে মেলোড্রামা এট ইটস হাইয়েস্ট লেভেল যেটাকে বলে, সেটা হচ্ছে দেবকী বসু। ফ্যান্টাস্টিক। তো এই তিনজন ছিল হচ্ছে সবচেয়ে বড় নাম। কিন্তু এই যে একটা কথা আছে না, যে 1955-এই পথের পাঁচালীর থ্রু দিয়ে এই যে রিয়েল লোকেশনে শুট করা, রিয়েল হুম। জায়গাতে উইথ আননোন একটা, এটা কিন্তু তার আগে হয়েছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, 1950-এ হ্যাঁ। নিমাই ঘোষের ছবি ছিন্নমূল, সেই ছিন্নমূল। ছবিটাতেও, হ্যাঁ সেই ছবিটাতেও কিন্তু এই রিয়েল লোকেশনে শুট করা, একদম। রিয়েল একদম আননোন অভিনেতাদের নিয়ে শুট করা, একজন বয়স্ক মহিলা ছিলেন তাদেরকে নিয়েই শুট করা, এগুলো কিন্তু হয়েছে। যেটা পথে, আমার যেটা মনে হয় পার্সোনালি, পথের পাঁচালী যেটা চেঞ্জ করতে পেরেছিল, সেটা হচ্ছে যে, মানে ছিন্নমূলও যদি তুই দেখিস, খুব থিয়াট্রিক্যাল জিনিসপত্র। একদম, হ্যাঁ, একদম, একদম। পথের পাঁচালী ব্রট ইট মোর টু রিয়েলিটি, মানে একদম Yes. দেখে মনে হচ্ছে দুটো মানুষ, মানে তাদের জাস্ট জীবনটা আমরা দেখছি। হুম। এখানে কোনো উচ্চকিত ব্যাপার নেই, কোনো থিয়াট্রিক্স নেই, কিচ্ছু নেই। এবং মানে ছিন্নমূলে কি আছে, তো প্রচুর দৃশ্য আছে, সেই দৃশ্যর মাঝখানে ইন্টারকাট করে না ভাবনাগুলোকে দেখানো হচ্ছে, যে আচ্ছা, ওই ভাবনাগুলো কিভাবে দেখাচ্ছিল তুমি যদি একটু মানে, এলাবোরেট করো, যে ছিন্নমূলে ওই ভাবনাগুলোর হ্যাঁ হ্যাঁ, রিপ্রেজেন্টেশনটা। মানে কিরকম, ধর ধর তুই, মানে একটা লেয়ার কাট হয় না, মানে ধর তুই একটা লোকটাকেও দেখতে পাচ্ছিস, লোকটা একটা ক্লোজ আপে লোকটার ফ্রেম দেখতে পাচ্ছিস, এবার হুম, লোকটার হুম। মাথার ওপর দিয়ে একটা বাংলাদেশের মানে হালকা লেয়ারে একটা বাংলাদেশের ইয়ে মাঠ যাচ্ছে, জল, পদ্মার হুম। জল যাচ্ছে, কিছু মানুষ, প্রচুর মানুষ বিরাট। রিফিউজি হয়ে, তো এইগুলো জিনিসপত্র আর খুব সুন্দর, মানে সেগুলো এত সুন্দর, ডকুমেন্টেশনটা দুর্দান্ত ছিন্নমূলে, কিন্তু হুম, হুম। অনেক বেশি থিয়াট্রিক্যাল চিন্তা, মানে প্রেজেন্টেশনটা, একটা মানে সেই একটা জিনিস। মেলোড্রামাটিক অ্যাপ্রোচ। হ্যাঁ, মানে মেলোড্রামা তো আছেই, তার সঙ্গে ওই যে এরা তো সবাই, ধর ছিন্নমূলের মেন ভাবনাটা আসছে কিন্তু অ্যাকচুয়ালি নবান্ন, যেটা বিজন ভট্টাচার্যর অন্ন চাই ভীষণ প্রাণ চাই বলে। ভট্টাচার্যের নাটক যেটা। হ্যাঁ। বিজন ভট্টাচার্য ওটা থেকে নবান্ন। একটা হিন্দি ছবিও আছে। ওটা থেকে একটা হিন্দি ছবিও আছে, ধরতি কে লাল, আই গেস। আচ্ছা, নিচে নাগার না, ধারতিকালাল, রাইট রাইট। হ্যাঁ। আইপিটিএ ধারতিকালাল। প্রডিউসড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো ওই এরা তো সব সেম গ্রুপ, এই আইপিটিএ থেকেই একদম, এরা একদম। আসছে। তো প্রচন্ড ইনফ্লুয়েন্স আছে এই নবান্ন, এই ছিন্নমূলের মধ্যেও, এবং গান ফান সবকিছু মধ্যে সলিল চৌধুরীর ইনফ্লুয়েন্স, সলিল চৌধুরীর সুর নয়, কিন্তু এই নবান্ন, এই আরেকটা মজার ব্যাপার হচ্ছে ছিন্নমূলে কিন্তু আবার সত্যজিৎ রায়ের স্ক্রিন প্লেতেও কন্ট্রিবিউশন আছে। হ্যাঁ, ওদের তো বেসিক্যালি একটা ফিল্ম সোসাইটি ছিল যেটা এনাবেল করতো। হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ। তো হ্যাঁ। সেই সেই মানে ওইটা থেকে আমার যেটা মনে হয় যে ছিন্নমূল যেহেতু এতটা থিয়েট্রিক্যাল, সেইখান থেকে না সত্যজিৎ রায় কি করলো, সত্যজিৎ রায় জাস্ট মেড ইট আ ডকুমেন্টেশন, কোনো বাড়াবাড়ি নেই, কিচ্ছু নেই, এক্স্যাক্টলি, পথের জাস্ট এক্স্যাক্টলি। প্রপার ডকুমেন্টেশন অফ হিউম্যান লাইফ। হিউম্যান ডকুমেন্টেশন। হ্যাঁ, ইভেন মানে ইভেন ইভেন বল, কানসে অ্যাওয়ার্ডটাও পেয়েছিল হিউম্যান ডকুমেন্টেশনের জন্য, বেস্ট হিউম্যান ডকুমেন্টেশন। রাইট হ্যাঁ। রাইট। তো এবার মানে আমার হ্যাঁ, আমার বলো। সেটা মনে হয় যে একেবারে তাই, মানে ওই জিনিসটা এতটা নুয়ান্সড, এত, মানে ওটা ভাবা যায় না ওই জিনিসটা। পথের পাঁচালীকে মেড ইট ডিফারেন্ট ফ্রম অল দ্য আদার ফিল্মস মেড বিফোর দ্যাট। এবার তুই বল। আচ্ছা, অর্কদা, তুমি ওই পথের পাঁচালীর বানানো নিয়ে যে ছবিটা অনিক দত্তের অপরাজিত, যেটা, সেটা কি দেখেছো? দেখেছি দেখেছি। আমার আচ্ছা, পার্সোনালি, ছবিটা। পার্সোনালি যদি বলি, আমার খুব একটা ভালো লাগে না ছবিটা।
হ্যাঁ না আমি ওটা বলতাম না, মানে ওই ছবিটা কেমন ওটাতে যেতামই না, কারণ ওটা ছেড়ে দাও, ওটা ওটা বাদ দাও। কিন্তু হ্যাঁ মানে ওই ফিল্মটাতেও ওই বানানোর যে জিনিসগুলো দেখিয়েছিল, ওটা থেকে একটা সত্যজিৎ রায় না খুব ক্যালকুলেটিভ একটা বিষয় ছিল, যে ও যেহেতু বেসিক্যালি ইতালিয়ান নিউ রিয়েলিজমটা দেখে এসেছিল, ওই ভেতরীয়দের শিকার, বাইসাইকেল থিভস এতবার দেখেছে, তো হি ওয়াজ ভেরি অ্যাওয়ার অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে ইন্টারন্যাশনাল মার্কেটে আমি কোন জিনিসটাকে কিভাবে দেখালে সেটা সমাদৃত হবে, এবং কারেক্ট, কোট আনকোট একটা ভালো ছবি কিভাবে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে পারে। আমার মনে হয় এই আইডিয়াটাও পথের পাঁচালীর ক্ষেত্রে খুব ভালোভাবে ওয়ার্ক করেছিল। একদম একদম। সে কারণে আমি লেটার বক্সে কিছু রিভিউ দেখছিলাম, তারা আবার খুব মানে খিস্তি করেছে পথের পাঁচালীকে, মানে বিদেশি বেশ কিছু লোকজন, তারা বলছে যে এটা হচ্ছে একদম পাতি ফেস্টিভ্যাল ছবি, মানে এরা ফেস্টিভ্যালের জন্যই বানানো, একদম স্লো করে ইচ্ছে করে ফেস্টিভ্যাল, কিন্তু অ্যাকচুয়ালি তারা তো জানে না যে এটার ব্যাকড্রপটা কি, যে কোন জায়গা এবং থেকে এটা তৈরি এটার পেছনে গল্পটাই বা কি, আর হ্যাঁ কোন হ্যাঁ, সময় হচ্ছে। আরেকটা এক্স্যাক্টলি। শুনছিলাম ঋত্বিক ঘটকের যে ছবিটা, যেটা ঋত্বিক ঘটকের মৃত্যুর পরে রিলিজ করেছিল, নাগরিক, নাগরিক। নাগরিক, ওটা নাকি ওই সময়ই তৈরি হয়েছিল, মানে পথের পাঁচালীর খুব কাছাকাছি সময় তৈরি হয়েছিল। নাগরিক হ্যাঁ, 1953, মোস্ট প্রবাবলি 1953 তে তো নাগরিক যদি তৈরি। ওটা যদি আগে আসতো, তাহলে কিন্তু হিস্ট্রি মানে অন্য কিছু হতে পারতো। আমার সেটা মনে হয় না, জানিস তো। কেন কেন মনে কেন? হয় না, তার কারণ হচ্ছে যে নাগরিকও আমি দেখেছি, নাগরিকও আমার মনে হয় খুব বেশি থিয়েট্রিক্যাল, কারণ ঋত্বিক ঘটক আসছে থিয়েটার থেকে। তো ঘটক খুবই মেলোড্রামাটিক। হ্যাঁ, তো ঘটক ইজ ভেরি নাগরিক মেলোড্রামাটিক। ওই nuance-টা নেই, মানে প্লাস নাগরিকও কিন্তু রিয়েল লোকেশনে অত বেশি শুট করা নয়, অনেক বেশি সেটের ভেতর শুট করা, মানে কন্ট্রোলড এনভায়রনমেন্টে শুট করা অনেক বেশি না নাগরিক। বুঝতে পারছি। তো সেই জন্য আচ্ছা নাগরিক আমার খুব একটা কিছু চেঞ্জ হতো বলে। আচ্ছা, আচ্ছা, পথের পাঁচালীর কোন জিনিসটার জন্য, মানে অ্যাপার্ট ফ্রম সত্যজিৎ রায়ের গল্পটাকে নিজের মতো করা, ওটা কিন্তু তুমি যদি বইটা দেখো, সত্যজিৎ রায় কিন্তু বইকে আদ্যপান্তে অ্যাডাপ্ট করতে চায়নি, না ও না না, ওর মতো করেছে। তো একদম। তোমার কোন দৃশ্যটা এখনো সবচেয়ে বেশি মানে মনে হয় খুব এফেক্টিভ, মানে ভেরি নুয়ান্স, ভেরি ইমোশনাল, আর ভেরি এফেক্টিভ, ইম্প্যাক্ট রাখতে পারে? আমার প্রচন্ড এফেক্টিভ হচ্ছে ইন্দির ঠাকুরের মারা যাওয়ার দৃশ্যটা, মানে আহ আমার ওই দৃশ্যটার কোনো মানে ইটস কি বলতো, যে মৃত্যুটাকে না খুব তুই ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে ইনি মারা যেতে চলেছে, কিন্তু ইনি কখন কোথায় মারা যাবেন এবং কিভাবে যাবেন সেইটা তো তুই মানে সেইটা অদ্ভুত ভাবে যেভাবে আসে সিনেমাটার মধ্যে, এবং ওরা দুজন ছুটতে 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 আসছে এবং ওকে ঠেলছে, ও পড়ে যাচ্ছে, এবং ঘটিটা গড়িয়ে জলের মধ্যে পড়ে গেল। একদম। অদ্ভুত নুয়ান্স, মানে ওই একটা জিনিস সে আগলে রাখছে, সেটা হাত থেকে বেরিয়ে গেল, অদ্ভুত, মানে ওই দৃশ্যটা আমাকে এখনো হন্ট করে আর কি। এবং কি হয় বলতো, ওই দৃশ্যটার পরেই তো একটা বিয়ে বাড়ির দৃশ্য আসে, এবং তুই কিন্তু হ্যাঁ, মানে অনেকক্ষণ ওই দৃশ্যটার মধ্যে থেকে যাস, মানে তুই পরের দৃশ্যটাতে কানেক্ট করতে তোর সময় লাগে, পরে আবার ছবিটাতে একদম। ঢুকতে তোর খানিকক্ষণ সময় লাগে, এমন ভাবে ওই চরিত্রটার প্রগ্রেশনটা হয় এবং এমন ভাবে হিট করে ওই মারা যাওয়াটা। তোর বল এই কোনটা এই সবচেয়ে বেশি? বিষয়টা আমার দেখো, আমার খুবই মেইন স্ট্রিম ভাবে যদি বলি, এই যে ট্রেন দেখতে যাবে কিনা, দুর্গার যখন জ্বর হয়েছে, ওটা তো আছেই। এবং আহা, আরেকটা জিনিস আছে, ও একটা দৃশ্য আমার ভিজুয়ালি বিরাট ইম্প্যাক্টফুল লাগে, এবং ওটা তখন অ্যাচিভ করাটাও অ্যাকচুয়ালি খুবই কঠিন। সেটা হচ্ছে গিয়ে অপু আর দুর্গা দৌড়ে যাচ্ছে, এবং মেঘটা ওপর থেকে কালারটা ওই সাদা কালোর মধ্যেই মেঘ দিয়ে ব্যাপারটাকে চেঞ্জ করছে আর কি, যে ওটা অদ্ভুত একটা কাজ। ওটা আছে, ইন্দির ঠাকুরনের দৃশ্যটা আমারও খুব ফেভারিট, এটাই আর কি, আরেকটা খুবই একটা ভালো দৃশ্য লাগে। যেটা, আরেকটা দৃশ্য এটা খুব ইম্প্যাক্টফুল, সেটা হচ্ছে যখন দুর্গা, তখন দুর্গার চেঞ্জটা হচ্ছে আর কি, দুর্গা দেখছে ওর বন্ধুর বিয়ে হয়ে যাচ্ছে, এবং ও তখন একটা লিপস্টিক, লিপস্টিক তো পড়ছে না তখন, ওই বিরাট বিরাট। কাজল লাগাচ্ছে, টিপ পড়ছে, হ্যাঁ, দিয়ে ওই বৃষ্টি পড়ছে, যখন ও বৃষ্টিতে ভিজছে, ওর যেই যৌবনের যে ইয়েটা আসছে, সেটা এত অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সেটা ডেসক্রিপশনটাও দুর্দান্ত বইটাতে, কিন্তু সেইটাকে উইদাউট আরেকটা এনি ডায়ালগ। হ্যাঁ বল বল। আরেকটা আরেকটা দৃশ্য আমার পথের পাঁচালীর অসাধারণ লাগে, এটা শেষের দিকে যখন দুর্গা মারা গেছে, তখন দেখবে অপু সকালবেলা উঠে দাঁত মাজছে, বেরোচ্ছে বাইরে, পুকুরটার দিকে অনেকক্ষণ তাকিয়ে আছে। ওইখানে না ঠিক ওইটুকু জায়গার মধ্যে মনে হয় এই কটা দিনে অপু অনেকখানি বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। অনেকটাই বড় হয়েছে। ওইটাও খুব ভালো লাগে। এবং এবং আরেকটা ওই জিনিস ওই তুমি বললে, রাস্তাটাকে ইউজ করেছে, মনে আছে যে ওই হুম হুম হুম, রাস্তাটা যেখানে দুর্গা ওকে নিয়ে যেত একদম। পাঠশালায় পড়াতে নিয়ে যেত দুর্গা, তারপরে ও একা যাচ্ছে সকালবেলা
আহ, গায়ে সেটাই। কম্বলটা জড়িয়ে একা হেঁটে হেঁটে যাচ্ছে ওই ওই সেম রাস্তাটা দিয়ে, ওটাও ভীষণ মানে ইম্প্যাক্ট ফেলে আর কি। মানে অ্যাকচুয়ালি তো সত্যি কিছু কথা। হচ্ছে না, গোটা ছবিটা যদি তো হুম, অ্যাকচুয়ালি কিছু হচ্ছে না, কিন্তু জাস্ট কিছু মানুষের এক্সিস্টেন্স নন এক্সিস্টেন্স তাই দিয়ে একটা গল্প এইভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে এখনো, মানে ম্যাজিকের মতো, সেইটা টিল নাও, ভাবা যায়। টিল নাও। হুম, এবং আরেকটা জিনিস আমি দেখেছি, এটা আমি কালকে অপরাজিত দেখতে দেখতে আরেকবার খেয়াল করলাম। হুম, সত্যজিৎ রায় না, তুমিও এটা নিশ্চয়ই খেয়াল করেছো, এই যে তুমি বললে যে এর পরের দৃশ্যটাই বিয়ে বাড়ির scene। মানে ও কোনো ইমোশনকে খুব একটা টাইম দেয় না, মানে ওটাকের মধ্যে প্রিসাইজ কাটে, যেটা ঘটক হুম। হয়তো করে না। ঘটক না, টাইম দেয়, ওটাকে অনেক টাইম দেয়। কিন্তু সত্যজিৎ রায় ওটাকে কেটে দেবে, তারপরে গিয়ে তোমার ওই ইমোশনটা আরো বেশি করে ট্রিগার মারতে থাকে। ও এক্স্যাক্টলি, করছে না, অদ্ভুত ওটা লাগে, বেশি ট্রিগার মারছে। অদ্ভুত লাগে হ্যাঁ, ওটা, সত্যি এটা অদ্ভুত এটা লাগে। বিরাট। মানে ওই মানে আরেকটা। আর সামহাও মনে হয় যে খুব এপিসোডিক ওয়েতে চলে, কিন্তু বিশেষ হুম। করে প্রথম ছবি অপরাজিত এবং পথের পাঁচালী খুবই খুব এপিসোডিক, এপিসোডিক খুবই ওয়েতে এপিসোডিক। চলে। হ্যাঁ, বল বল। একদম টোটাল এগিয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, অপু তো অনেকে করেছে, সুবীর ব্যানার্জি অপুর ক্যারেক্টার করেছে। তারপর হুম, অপরাজিততে প্র্যাকটিক্যালি দুজন অপু, দুটো। মানে দুজন অপু। আর তারপরে গিয়ে সৌমিত্র চ্যাটার্জি করছে। আর অপরাজিততে যে দুজন ছিল, একজনের নাম খুব সম্ভবত পিনাকি সেনগুপ্ত, আরেকজনের নাম আচ্ছা, সমরণ ঘোষাল। মনে নেই তোমার আমার এখন। ফেভারিট অপু কোনটা? মানে আমার কে ফেভারিট অপুকে? এইটা না, এটা অদ্ভুত কথা বলেছিস এইটা, অ্যাকচুয়ালি আমি ভাবিও নি। এখন কি হয়, এখন সৌমিত্রর সাথে সবচেয়ে বেশি কানেক্ট করতে পারি, ঠিক আছে, আচ্ছা। কারণ ওই বয়সটা এখন এসে গেছে, তো এখন সবচেয়ে বেশি সৌমিত্রের সাথে কানেক্ট করতে পারি। কিন্তু যখন এর আগে আমি যখন একটু বাড়ন্ত বয়সে কলেজে পড়াকালীন অপরাজিত দেখেছি, তখন আমি সবচেয়ে বেশি ওই অপরাজিতর সেকেন্ড অপুর সাথে বেশি কানেক্ট করতে পারতাম। অপরাজিতর বড় অপুটা, মানে হ্যাঁ, যে তো বড় হয়েছে। সামহাও ওকে এগিয়ে রাখবো আমি সবার থেকে। আমারও সিরিয়াসলি কালকে যখন দেখছিলাম, ছোটবেলায় তো মনে হতো সুবীর ব্যানার্জি এই অপু, হি ইজ দা ওজি অপু। ও, হুম, কিন্তু পরে অপুর সংসার দেখলাম। আমি আমি বলে রাখি যে অপুর সংসার হচ্ছে গিয়ে আমার এগুলোর মধ্যে সবচেয়ে ফেভারিট ছিল। ঠিক আছে, হুম, হুম। গতকালকের আগে অব্দি, গতকাল থেকে এটা ডিবেট চলে এসেছে আমার মাথার মধ্যে। কিন্তু অপুর সংসার খুব ফেভারিট ছিল। কিন্তু কালকে আমার সিরিয়াসলি মনে হলো অপরাজিতর যে বড় ভার্সনের অপুটা, ও এক্সট্রিমলি ভালো অভিনয় করেছে, প্রচন্ড ভালো অভিনয় করেছে। আনপ্যারালেল। সিরিয়াসলি। বয়সটাকে যেভাবে এসেছে, বয়সটাকে যেভাবে ফুটিয়ে তুলেছে, জাস্ট ভাবা যায় না। তো আমি আমি কি ভাবছিলাম যে ধর পথের মানে পথের পাঁচালীতে এই যে ধর করুণা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটার যে প্রোগ্রেশনটা, মানে উনি কি সেই, মডার্ন অ্যাক্টিং করা দেখেছো? মানে ওই টাইমের অ্যাক্টিং এর সাথে ওর অ্যাক্টিং এর কোনো মিল নেই, অন্য অ্যাক্টিং। আমি জাস্ট জাস্ট মানে সত্যজিৎ রায় কি করে পেয়েছিলেন করুণা বন্দ্যোপাধ্যায়কে, আমি জাস্ট আমি আমি ভাবতে পারি না। মানে এটা একটা অনবদ্য অভিনয়, মানে পথের পাঁচালী থেকে অসাধারণ। অপরাজিত এতটা ডিফারেন্স আছে টাইমে, তোর একবারের জন্য তোর তুই তুই একবারের জন্য মানে বিষয়টা থেকে সরে আসছে না, চরিত্রটা কখনো ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে না তোর থেকে। অদ্ভুত, অদ্ভুতই তাই, মানে সত্যিই তাই। আর এই এই যে অপু ট্রিলজির মধ্যে না সত্যজিৎ রায়ের অনেকটা অবদান। এর পাশাপাশি আমার মনে হয় রবি শঙ্কর যে কাজটা করেছে, মানে তুমি যদি কখনো মিউজিকটা বাদ দাও, পথের পাঁচালী থাকবে না। থাকবে না কিন্তু, অপরাজিত অপু সত্যিই তাই, থাকবে না। একদম। মানে অসাধারণ কাজ, এবং পুরো টিমটাই অনেক নতুন ছিল। বংশী চন্দ্রগুপ্ত, সুব্রত মিত্র, সবাই খুবই পুরো নতুন। টিম, পুরো টিমটা থেকে একজনকে বাদ দিয়ে দিলেও ওই জিনিসটা থাকবে না। বংশী এক্স্যাক্ট। চন্দ্রগুপ্তকে যদি বাদ দিয়ে দিই, তাহলে এই যে সেট, মানে একটা যে সেট, একটা যে বাইরে, তুই জিনিসটা ডিফারেন্সটা ধরতেই পারবি না এক এক সময়। সত্যি। মানে ধর অপরাজিততে এই যে ঘরের ভেতরের দৃশ্যগুলো তো সেট, আর হুম। বাইরেটা ব্যানার আছে। হ্যাঁ, হ্যাঁ। তো এই মানে যেভাবে আলো, মানে এবং যেভাবে ডিজাইন করা হয়েছে, তো এক সেকেন্ডের জন্য ডিসকানেক্টেড মনে হবে না যে হ্যাঁ এটা একটা অন্য জায়গা, ওটা একটা অন্য জায়গা। সত্যি। অদ্ভুত, মানে ওটা বংশী চন্দ্রগুপ্ত ছাড়া হয় না, এবং বংশী চন্দ্রগুপ্তকে সত্যজিৎ রায় মাঝে মাঝে ঝাড়ও দিতেন, মানে উনি এতটাই ডিটেল, মানে সত্যজিৎ রায়ের মতো ডিটেলড, মানে ডিটেলিং এ পারদর্শী লোক, সে পর্যন্ত বংশী চন্দ্রগুপ্তকে ঝাড় দিতেন যে বাবা ক্যামেরার ফাঁকি শেখো, ওই জায়গাগুলো ঠিক। করতে হবে না, অত ডিটেলে যেতে হবে না। মানে এটা একদম। সাতরাঞ্জের সময় হয়েছিল, সাতরাঞ্জের সময় হ্যাঁ, উনি এটা আমি পড়েওছি, যে হ্যাঁ। বংশী চন্দ্রগুপ্তকে বলেছিল যে ফাঁকিটা বুঝতে শেখো, গোটা সেটের কাজ করছে। আচ্ছা তো আচ্ছা, ধরো লিটারেচার এবং ফিল্ম, এই দুটো অ্যাডাপ্টেশন হয় এবং দুটোর মিডিয়াম তো কম্পারেট মানে আলাদা। তো হুম, তোমার কাছে
তুমি যখন বইটাও পড়েছো, তো Right. কোনটা তোমার কাছে খুব ইম্প্যাক্টফুল লাগে? কারণ আমি এরকম ক্রিটিসিজমও শুনেছি, অনেক প্রফেসরদের থেকেও শুনেছি, সাহিত্যের লোকদের থেকেও, যে পথের পাঁচালী নাকি কোথাও, আমি নাম বলবো না প্রফেসরের, কিন্তু পথের পাঁচালী হুম, নাকি কোথাও গিয়ে তোমার হচ্ছে গিয়ে সাহিত্যের ভ্যালুটাকে অন্য করে দেয়, মানে সাহিত্যটা পুরো অন্যরকম। এবং এটা কিছুটা হয়তো সত্যিও, কারণ তুমি যখন পথের পাঁচালী পড়বে, ওই যে নীলকণ্ঠ পাখির খোঁজে, একটা অপু, একটা বাচ্চা ছেলে, সে কিভাবে ওই দুনিয়াটা দেখছে, ওই দুনিয়াটা আরো ডেসক্রিপটিভ, আরো একদম লার্জ। একদম। তো মানে এটাকে তুমি কিভাবে দেখছো? আমার পার্সোনালি কি মনে হয় বলতো, এটা 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 আমার একটা মনে হয় যে এই যে ডেসক্রিপশনটা, সেটা কিন্তু আছে ছবিটার মধ্যে। ডেসক্রিপশনটা ছবিটার মধ্যে আছে। এবার সাহিত্যে তো ডেসক্রিপশন দেওয়ার তোর প্রচুর জায়গা আছে। আর বিভূতিভূষণ তো ছেড়ে দে, বিভূতিভূষণ ইজ দ্য কিং অফ ডেসক্রিপশন। অসাধারণ, মানে ওনার চেয়ে অসাধারণ, ভালো অসাধারণ। ডেসক্রিপশন আর বিশ্ব সাহিত্যে আমি কাউকে দিতে দেখিনি। হ্যাঁ, True. তো মানে আমি যতটুকু পড়েছি তার মধ্যে আমি বিশ্ব সাহিত্যে কাউকে দিতে দেখিনি ওনার চেয়ে বেটার আমিও ডেসক্রিপশন। বিভূতিভূষণের অন্ধ ভক্ত, অন্ধ মানে অন্ধ, একদম। এত তো ভালো। এবার যে ইম্প্যাক্টটা হচ্ছে, যখন ধর অপু প্রথম ট্রেন দেখছে, ওইখানে ওই যে একটা আবিষ্কার নিয়ে ওনার একটা ডেসক্রিপশন আছে, যে অপু প্রথম ট্রেনটা দেখে ওর কাছে এটা মনে হলো যে ও একটা নতুন আবিষ্কার করে ফেলেছে। এই এই আবিষ্কারটা হয়তো অনেক আগেই ট্রেন আবিষ্কার হয়ে গেছে, কিন্তু ওর চোখে তো এটা প্রথম আবিষ্কার। তো এই ব্যাপারগুলো, এটা কিন্তু ছবিটার মধ্যেও কোথাও একটা গিয়ে সাটলি রয়েছে। এবার যেহেতু ছবি ইজ অলওয়েজ তোকে একটা সার্টেন টাইম ফ্রেমের মধ্যে বেঁধে দিতে হবে, অত ডিটেলে তো রাখা সম্ভব নয়। কোথাও একটা গিয়ে কোথাও একটা গিয়ে হারিয়ে যায়, হয়তো কিছু ডেসক্রিপশন হারিয়ে যায়। হ্যাঁ, সেইটা করতে গিয়ে হয়তো অপুর চরিত্রটা অনেক বেশি একটা, মানে অপুর চরিত্রটা কোথাও গিয়ে বদলেও গেছে। কিন্তু সত্যজিৎ রায়ের মানে সত্যজিৎ রায়ের পার্সোনাল ইন্টারপ্রিটেশন ওয়াইজ বদলেছে। আমার প্রতিটা আমার কিছু জায়গায় সিরিয়াসলি মনে হয়েছে যে সত্যজিৎ রায়ের নিজস্ব ভাবনা এবং তার ছোটবেলার ইনফ্লুয়েন্সও কিন্তু ওই ক্যারেক্টারটার মধ্যে রেখেছে, একদম কোথাও রেখেছে, একদম তাই। মানে অপরাজিততে বিশেষ করে। বিভূতিভূষণের অপু কিন্তু অনেক বেশি, মানে অনেক বেশি একজন ওপেন মাইন্ডেড, এবং মানে এবং ওপেন মাইন্ডেড সত্যজিৎ রায়ের অপু, কিন্তু আমি বলছি যে অনেক বেশি সে সে ভ্যাগাবান্ড একদম, মানে সে পৃথিবীটাকে দেখতে চায়, সে সে অত লজিক্যাল নয়। ও সত্যজিৎ রায়ের অপু কিন্তু অনেক বেশি লজিক্যাল। রেশনাল, ও খুবই রেশনাল ওয়েতে এগোয়। তো একদমই। এটাই আমার মনে আমার আমার একটা জিনিস মনে হয়েছে যে সত্যজিৎ রায় এই অপু ট্রিলজিটাকে অনেক বেশি অপু কেন্দ্রিক রেখেছে, মানে অপুর ইভলিউশনটা ওখানে টোটালি থাকছে, অপুর যে ঠিক আর্কটা ওটাকে ভীষণ মেনটেন করছে। যে প্রথমে ওর ঠিক দুর্গাকে হারানো বলো, প্রথম মৃত্যু দেখা ইন্দির ঠাকুরনে, তারপর যখন ও মাকে হারাচ্ছে, বাবাকে হারাচ্ছে, এন্ড দেন ওর জীবনে কেউ নেই, একটা ভ্যাগাবন্ড লাইফ থেকে টুক করে অপর্ণা ঢুকে পড়ছে। ঠিক আছে, অপর্ণা ঢুকে পড়ে তারপর ওই জিনিসটা নিঃস্ব হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় মানে সত্যজিৎ ইজ ভেরি প্রিসাইজ অ্যাবাউট ইট ইজ অপু সেন্ট্রিক রাদার, মানে বিভূতিভূষণ যেটা ডিল করেছে পুরোটাকে নিয়ে, পুরো যে মিলিউটা আছে। ইভেন ওই যে যখন পথের পাঁচালী শেষ হচ্ছে, মানে পথের পাঁচালী উপন্যাসটা শেষ হচ্ছে যখন, তখন হুম, বলছে না, মূর্খ বালক পথ তো তোমার শেষ হয় নাই এখনো বলে একটা একদম বিরাট বড় একটা জায়গা রয়েছে। তো ওই একদম। যে জায়গাটা, ওখানে কিন্তু ইটস নট অ্যাবাউট অপু, ওটা কিন্তু ইটস No, মোর অ্যাবাউট লাইফ। কিন্তু সত্যজিৎ রায় মেড ইট মোর অ্যাবাউট অপু দেন exactly. অ্যাবাউট লাইফ। কিন্তু তুই যখন অপুর সংসার শেষ হবে, তখন কিন্তু বুঝতে পারবি যে কোথাও একটা গিয়ে দুটো কিন্তু জড়িয়ে গেছে। নতুন আরেকটা জীবনকেও নিয়ে যাচ্ছে ওখানে। হ্যাঁ, অপুর সংসারে শেষ নিয়ে কথা বলবো, অপুর সংসারে ঢুকলেই ওটাতে যাব আমি। আচ্ছা, এবার আমরা একটু অপরাজিততে ঢুকি নাকি? অবশ্যই। অপরাজিততে বলার আগে, অপরাজিত তুমিও রিসেন্ট রিওয়াচ করলে, আমিও খুব মানে আজকেই সকালে রিওয়াচ করা শেষ হলো, ওটার ইম্প্যাক্টে ছিলাম। এবং মানে অপরাজিততে মনে হলো যে এটা ডার্কেস্ট অ্যামং অল দোজ থ্রি। এটা বললাম হুম, তোমায় আগে যে ডার্কেস্ট হুম। অ্যামং অল দোজ থ্রি, এবং এত কমপ্লেক্স হিউম্যান ইমোশন নিয়ে ডিল করেছে। তো তুমি এটা বলো যে এইবার দেখে তুমি কি কি রিডিসকভার করলে, কারণ আমি এটা শুনতে খুবই আগ্রহী যে এই আমি অভিজ্ঞতাটা দেখ কেমন হলো। দেখ আমি পার্সোনালি তোকে বলছি, মানে আগে যেটা হয়েছে, মানে আমি কলকাতায় থাকতে দেখেছি তো। তো কখনো না ওই মায়ের সাথে ছেলের যে ইমোশন, ওই যে ছেলের চলে যাওয়া তারপরে ফিরে আসা, ওটা না আমি কখনো বুঝতে পারিনি ওভাবে। এখন আমি বাইরে থাকতে যখন দেখছি, তখন আমি বুঝতে পারছি যে ওই যে বাইরে চলে যাওয়া, তখন মা
কিছু সেকেন্ডের জন্য চুপ করে যাচ্ছে, দিয়ে অভিমান। চড় মারছে, দিয়ে একটা অদ্ভুত একটা মান অভিমানের খেলা চলছে দুজনের মধ্যে। তারপর বিরাট যখন বিরাট। ফিরে আসছে প্রথমবার, এখানে একটা কাবি খুশি কাবি গাম মোমেন্ট আছে, তুই দেখেছিস হ্যাঁ, দেখেছি ও দেখেছি দেখেছি দেখেছি। অপরাজিততে? এবং যে এবং ওভাবেই আছে, দরজার পাশেই আছে। এক্স্যাক্টলি দরজার পাশে, যে ও যাচ্ছে, ও দেখছে হ্যাঁ, নেই, আবার ফিরে আসছে পাতকুয়োতে, তখন দেখছে ছেলে ঢুকছে একদম একদম। এবং হাত থেকে ওটা পড়ে যাচ্ছে, পাতকুয়ো থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাথরটা লম্বা ছুটে সিকোয়েন্স, চলেছে। লম্বা সিকোয়েন্স। মানে দারুণ। তো ওই ওই দৃশ্যটা না আমাকে ভীষণ, মানে তুই যদি বলিস একটা দৃশ্য যেমন পথের পাঁচালীতে, আমি বললাম এইখানে ওই একটা দৃশ্য আমাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে এবারে। আমার আমার এই কালকে যখন দেখছিলাম একটা জিনিস মনে হলো, এখানে মায়ের যে অভিমানটা, এবং তারপরে গিয়ে মায়ের মনে আসছে যে না, আমি ওর এগোনোর পথে বাধা হতে পারি না, তাই আমি হুম, ওকে না, মানে তখন তো ফোন ছিল না, ওকে আমি তো চিঠি পাঠাবোই না, তুইও চিঠি পাঠাবি না তো। সেটা তো অভিমানও আছে, আবার কোথাও কি ওটাও ভাবছে যে ওর কাজও আছে। এবং হুম, আমি না ছোটবেলা থেকে মার সাথেই বড় হয়েছি বেসিক্যালি, মানে এই বাড়িতে আমি, মা, দিদি ওরমই থাকতাম। আমার মায়ের আচ্ছা নামও অপু, বাই দা ওয়ে। আচ্ছা তো আচ্ছা হ্যাঁ, আমাদের মাকে নিয়ে একটা গ্রুপ ছিল, অপু সংজার নাম ছিল ওটার। এবার সেই আচ্ছা। মানে ওই জায়গাটাতে না আমি মারাত্মক ভাবে কানেক্ট করেছি। এবং এইখানে আরেকটা একটু কমপ্লেক্স ডিসকাশন, আমি জানি না অডিয়েন্স এটাকে কিভাবে নেবে। আমি কালকে তোমায় বলছিলাম এই জায়গাটার মধ্যে কোথাও গিয়ে একটা ফ্রয়েডের যে রেফারেন্স, এটা এটা যে এটা কি তুমি ফিল করেছো? ইউনিভার্স কমপ্লেক্স বলছিস? ইয়েস ইয়েস ইয়েস। আহ, নট আমি ইন না, এ ভেরি সেক্সুয়াল ম্যানার, বাট হ্যাঁ, মানে হ্যাঁ, মানে অন্যভাবে। হ্যাঁ, মানে আমি ঠিক, মানে ঠিক রেফারেন্সটা মানে তুই বললি ঠিকই, কিন্তু আমি খুব একটা ধরতে পারিনি। তুই একটু এক্সপ্লেন কর, মানে তোর যদি মানে হ্যাঁ, আমার কিভাবে। আমার আসলে ইডিপাস, আমি এই ক্ষেত্রে সেক্সুয়াল সেন্সে একেবারেই বলছি না, ফ্রয়েড যদিও সেটাই বলেছিল। আমার যেটা মনে হলো শেষের দিকে একটা জায়গা ছিল, তোমার অপু এসছে এবং অপু চলে যাবে, এবং ওর মা গল্প বলতে বলতে ঘুমিয়ে পড়েছে, তার পরের দিন উঠছে এবং ওর মা একটা টাইমের পরে ডাকছে না। আমার কোথাও গিয়ে মনে হলো ওদের মধ্যে একটা ডিসকমফোর্ট হালকা হলেও তৈরি হয়েছে, যেটা বড় হওয়ার সাথে সাথে ছেলেদের সাথে মায়েদের কোথাও গিয়ে তৈরি হয়, বা বাড়ির লোকের সাথে। বাবার সাথে তো আমি ঢুকছি না, ওটা তো আলাদাই অ্যানিমেল সিন চলছে, ওটাতে ঢুকবো না। হ্যাঁ, কিন্তু হুম, ওইখানে আমার সিরিয়াসলি মনে হলো যে মানে বিয়ন্ড একটা মা ছেলের সম্পর্কের বাইরেও ওখানে মান আচ্ছা, অভিমানের যে নুয়ান্সেন্স গুলো, এগুলো কিন্তু সত্যি আর একটু ব্রডার সেন্সে সত্যজিৎ রায় মনে হয় কোথাও দেখাতে চেয়েছে। হ্যাঁ, খুব খুব সাটেল তাহলে, মানে মানে খুব সেটা আমাকে খুবই আরেকবার সাটেল, তাহলে দেখতে হবে। হ্যাঁ, বাট খুব সাটেল, খুবই মানে তুই সাটেল। এবং ঠিকই বলেছিস। এবং ওটা কোট অ্যান্ড কোট ফ্রয়েড নয়, এটা কিন্তু আমি অডিয়েন্সদেরও বলছি, প্লিজ ডাইরেক্ট ওই সেন্সে ধরবে না, ইট ইজ নট লাইক দ্যাট। ঠিক আছে, ইট ইজ ভেরি সাটেল অ্যান্ড ভেরি হিউম্যান ইমোশন এটা। আমার কোথাও মনে হয়েছে ওখানে গিয়ে মায়ের মনে হয়েছে যদি আরেকটু, মানে আমি যদি আজকে না ডাকি তাহলে যদি ও না যায়, সেইটাও একটা হ্যাঁ, কোথাও একটা কাজ এটাই তো করেছে। এটাই তো এটাই তো বলছি হ্যাঁ, এইটা। অদ্ভুত আরেকটা সত্যি। অপরাজিততে না, মানে পথের পাঁচালীতে যত ভাইব্রেন্ট ক্যারেক্টার আছে, অপরাজিত আরো কম ক্যারেক্টারে খেলে, মেইনলি হুম, মা এবং ছেলে। একদম। এবার তোমার কিন্তু তোমার অপরাজিততে, অপরাজিতা আমার মনে হয় অনেক বেশি ফাস্ট ইন টার্মস অফ ল্যান্ডস্কেপ, মানে ইট ইস আ ক্লাসিক ইন ইয়েস টার্মস অফ ল্যান্ডস্কেপ, ইয়েস মানে ইয়েস বানারস থেকে শুরু ইয়েস, হচ্ছে, সেখান থেকে হ্যাঁ, একটা গ্রামে আসছে, সেখান থেকে আবার কলকাতা যাচ্ছে, বিরাট কলকাতা। ল্যান্ডস্কেপটা। হ্যাঁ, বারাণসী, মনসাপোতা, কলকাতা। হ্যাঁ, মনসাপোতাটা কোথায় শুট হয়েছে জানি না, বাট ওটাই হ্যাঁ, আমি ছিল, হ্যাঁ। এবং আরো মানে বয়সের সাথে সাথে যেরকম কমপ্লেক্সিটি বাড়ে, ওই কমপ্লেক্সিটি গুলোও কিন্তু বাড়িয়ে গেছে, যে সর্বজয়ার কাছেও এরম একজন আসছে, একটা লোক ওই ফার্স্টের দিকে, যে মানে কোথাও গিয়ে ওর অসুবিধা করতে পারে, তখন বটিটা তুলে দাঁড়ালো, বেরিয়ে যান এখান হুম, থেকে। ওটা ওটা খুব মানে খুব অনেকগুলো খুব জিনিস। সুন্দর ভাবে আসছে। হ্যাঁ, বিরাট এবং ওটা বিরাট ওটা বিরাট। ওটা অ্যাকচুয়ালি ছিল, কিন্তু অন্যভাবে ছিল। পথের অন্য পাঁচালীতে হয়েছে। অন্যভাবে, কিন্তু সেটাকে মানে অনেক অপরাজিততে বেশি। ওটা জাস্ট আসে আর বেরিয়ে যায়, অপরাজিততে ওটা খুব বেশি করে ছিল না, ওটা জাস্ট মানে অত ইম্পর্টেন্ট ভাবে ডিল নয় ওটা। তবে এইবারে এটাই। অপরাজিত দেখে, এইটার রেসপেক্টে আমি বলবো যে এইবারে অপরাজিত দেখে আমার যেটা মনে হলো না, মনে হলো যে ছবিটা না কোথাও কোথাও না খুব ইলংগেট করে, কিছু কিছু জায়গায়। হ্যাঁ, মানে ধর, বলো, একটু বলো। ইটস মানে এপিসোডিক ব্যাপার তো, মানে একটার পর হ্যাঁ, একটা, একটার পর একটা, একটা বিশেষ করে প্রথম হাফটার, প্রথম একটার কথা বলছি, মানে কানু বন্দ্যোপাধ্যায় মারা যাওয়ার একটা অবধি বলছি। হুম, তো ওখানে একটা জায়গা আছে দেখবি, যেখানে ওই ভদ্রলোক ওর বাড়িতে আসে, এসে খাওয়া দাওয়া করে, করে যাচ্ছে, সেখানে ওই লাইফস্টাইলটা দেখানো, মানে কানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটাকে এস্টাবলিশ করার জন্য দেখিয়েছে ঠিকই, কিন্তু আমার হুম। সামহাও মনে হচ্ছে ওই সিনটা ইজ এন এক্সট্রা, মানে ওই সিনটার না কোনো প্রয়োজন গোটা ছবিটাতে আর হ্যাঁ, নেই।
পরে গিয়ে হয়তো ওটার কোনো পে অফ ব্যাপারও নেই, কোথাও ওটা Payoff দাঁড়াচ্ছে নেই। না। হ্যাঁ, আমার কিন্তু ওই এই শুরুর দিকে এলংগেটেড লেগেছে, একটা জিনিস এলংগেটেড লেগেছে, বাট আমার মনে হয়েছে যে ওটা কিছুটা সিনেমাটোগ্রাফিক প্লেজারও আছে ওটার মধ্যে, যে হ্যাঁ, বারাণসীটাকে টাইম নিয়ে এক্সপ্লোর করছে, হ্যাঁ, টাইম মানে ওটা নিয়ে। ওটা ওটা সামহাউ ইট বিকামস, মানে প্রথম দিকের ছবি বোঝাই যাচ্ছে যে কোনো ডিরেক্টর হ্যাঁ, প্রথম দিকের ছবিতে অনেক বেশি তার মনে হবে যে না এই সেলফ এই ইন্ডালজ ফ্রেমটা হয়, রেখে দিই, এই ফ্রেমটা রেখেছি, একটু খুব সেলফ কষ্ট করে, ইন্ডালজমেন্ট থাকে। হ্যাঁ, খুব কষ্ট আমার করে আমার তুলেছি এটা। তোমার অর্কদা এমনি হ্যাঁ, বারাণসী গেছো? আমি নিজে যাইনি রে, আমি শুধু পড়েছি। এই আমি তোকে বলে দিচ্ছি, আমি শুধু গেছি হচ্ছে পুরী, দার্জিলিং, ভাইজ্যাক, আসাম, এই 4টে জায়গায় গেছি এই ভারতবর্ষে। আর কোথাও খুব একটা আমি আচ্ছা, যাইনি। আর মুম্বাই গেছিলাম আমি অনেক ছোটবেলায়। আমি বলছি তুমি যখনই আসবে একবার বারাণসী যেও। আমার হুম, এতদিন বারাণসী গেলে মাথার মধ্যে জয় বাবা ফেলুনাথের ইমেজ গুলো খুব মাথায় থাকতো, হুম, ঠিক আছে? আর বারাণসী কিন্তু এক্স্যাক্টলি খুব বেশি চেঞ্জও হয়নি, মানে হয় না, হ্যাঁ, গলিগালা যেগুলো আছে অতটাও একই চেঞ্জ রকম। হয়নি, এবং এখনো একটা বাঙালি টোলা আছে যেটা জয় বাবা ফেলুনাথেও ছিল, ঠিক আছে? ওটা আমার মাথায় আসতো, কিন্তু অপরাজিত যখন দেখছি, আমি দেখছি যে জয় বাবা ফেলুনাথের চেয়েও বারাণসীকে আরো বেশি করে দেখিয়েছে প্রথম দিকে, ঠিক, মানে ঠিক, ঠিক। আরো বেশি সময় নিয়ে বারাণসীর ঘাট, পুরোটা কালচার। ওইখানে একটা জায়গায় এত অসাধারণ একটা সাউন্ডের ইউজেজ আছে। তুই দেখবি অপু ছুটতে 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 যাচ্ছে, ওখানে প্রথমে একটা জায়গাতে আয়ান ঘোষের সঙ্গে রাধার সঙ্গে কৃষ্ণর একটা ব্যাকগ্রাউন্ডে একটা চলছে, সেখান থেকে হঠাৎ করে একদম। মন্ত্র মন্ত্র মন্ত্র, মানে ওই হতে হতে নিঃশ্বাসের শব্দ শুরু হচ্ছে, একটা নিঃশ্বাসের সাউন্ড আসছে, সব মার্জ হতে 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 না একটা অদ্ভুত সাউন্ডস্কেপ তৈরি করেছে ওই জায়গাটাতে, বিশেষ করে যখন ওই বারাণসীর ঘাটে ছুটতে 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 যাচ্ছে অপু, ওই জায়গাটা দারুণ। তার মধ্যে পালোয়ানরা এ- তুলছে। হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসটা না সত্যজিৎ রায় তোমার জয়বাবু ফেলুদার যে লেখা মেটেরিয়ালটা, মানে ফেলুদার গল্পটা, ওটার মধ্যে লিখেও ছিল যে বারাণসী মিক্স করে যায়, মানে এটা তুমি বারাণসী গেলেই ওই হেলটা পাবে, যে ওটা বুঝতে না পারবে। কোথাও গিয়ে মিক্স করে যাচ্ছে। মানে তুমি একটা জায়গায় ধরো দাঁড়িয়ে আছো, তোমার ডান দিকে লাস্সি বানাচ্ছে, ওদিক থেকে ধূপকাঠির গন্ধ নাকে আসবে, একটু ঘিয়ের গন্ধ আসবে, তারপর আবার অন্য একটা খাবারের গন্ধ, একটা গরুর গোবরের গন্ধ, এই 8-10টা গন্ধ একই জায়গায় থাকবে বারাণসীতে একই অদ্ভুত, সাথে। সত্যি এটা তাই, অদ্ভুত, মানে বারাণসী আমি তোমার ভোরবেলা একদিন ঘুরছিলাম সকালে, খুবই কম সময় পেয়েছিলাম, এবং একটা খুব অদ্ভুত ব্যাপার হয়, এটা যদি অডিয়েন্সের কারোর হয়ে থাকে কমেন্টে লিখবে, বারাণসী গিয়ে বহু লোকের পেট খারাপ হয়, আমি অনেকের থেকে শুনেছি, জলটা ওই স্যুট খাঁটি করে না। খাঁটি জিনিসপত্র, হ্যাঁ, জল, এইসব খেয়ে পেট খারাপ হ্যাঁ। হয় অনেকের। আমি শুনেছি, আমার বাবা গেছিল, আমার বাবারও হয়েছিল পেট খারাপ, শুনেছি। ও হ্যাঁ, যাই বাবা, হোক। আমি যে কত লোকের থেকে শুনেছি মানে বলার বাইরে, আর আমাদের বন্ধুদেরও হয়ে গেছিল। তো আচ্ছা, সেই মানে তার জন্য আমরা বেশি তোর বারাণসী ঘুরতে তোর পারিনি, হয়েছিল কিন্তু না একটা তোর হয়নি? ভোরের বার। আমার হয়নি। আচ্ছা, হুম, আমাদের তিনজনের শুধু হয়নি, বাকি সবার হয়েছিল। আচ্ছা, এবার তো আমি তো তেরে খেয়েছি, মানে লাস্সি মালাইও বহুত খেয়েছি, কাশি চাট ভান্ডার একটা রেফারেন্সও দিয়ে দিই, কাশি চাট ভান্ডারে প্লিজ যেও, ওটা খুব ভালো আচ্ছা, জায়গা। এবার আচ্ছা, ওখানে যখন যাচ্ছি না, সকালবেলা ঘুরছি, হুম, খুবই চেনা গলি গালা, এবং নর্থ কলকাতার সাথে একটা মিলও পাবে, এই গঙ্গা গলি। তারপরেও ব্যাপারটার মধ্যে একটা রিয়েলিটির বাইরে কিছু আছে, মানে একটা সুরিয়াল ফিল হয়, আমি বলবো না আধ্যাত্মিক ধার্মিক, কিন্তু সুরিয়াল একটা অসাধারণ ব্যাপার আছে বারাণসীর মধ্যে। আচ্ছা, এবার বারাণসীর অনেকটা গল্প হয়ে গেল, আমি একটা হ্যাঁ, গল্প বলি, সেটা হচ্ছে কি যে অপরাজিত কিন্তু এই তিনটে ছবির মধ্যে সবচেয়ে ফ্লপ ছিল, মানে অডিয়েন্স মানে একসেপ্ট করেনি এক্স্যাক্টলি। ছবিটা। তো এটা তোমার কেন মনে হয়? সত্যজিৎ রায় যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে সত্যজিৎ রায় বলেছিলেন যে মা ছেলের ইমোশনটার সাথে অডিয়েন্স কানেক্ট করতে পারেনি। এটা সত্যজিৎ রায়ের পয়েন্ট অফ ভিউ। আনকমফোর্টেবল হয়ে গেছে ওখানেই ফ্রয়েড। হ্যাঁ, ওইটা তখন যেহেতু খুব একটা মা ছেলের সম্পর্ক কি, মানে একটা পবিত্র সম্পর্ক। তার আগে তুই যে কোনো একদম। বাংলা ছবি দেখ, মা ছেলের সম্পর্ক মানে মা আর ছেলের আগলে আগলে রাখছে, একটা পবিত্র সম্পর্ক। সেইখানে এত ব্যান্টার, এত আনইজিনেস, এত আনকমফোর্টেবল জিনিস, এইটা না ঠিক লোকে কানেক্ট করতে পারেনি, এবং পিপল ডিসড দ্যাট পার্ট। সেই জন্য সামহাউ মানে লোকেরা একটু উইথড্র হয়ে গেছে ছবিটা থেকে। এটা সত্যজিৎ রায়ের মনে হয়েছে। কিন্তু এট দ্য সেম টাইম বিদেশে তো খুবই, মানে ছবিটা অ্যাপ্রিসিয়েটেড অ্যাপ্রিসিয়েট, হয়েছে। খুবই হুম, অ্যাপ্রিসিয়েটেড। হুম। এবং কিন্তু এবং বহু ক্রিটিক্যাল। হ্যাঁ, বলো। একটা মজার ঘটনা বলি। এই তখন ভেনিসে ওই সময় আমি একটা ইন্টারভিউতেই শুনছিলাম যে একটা ভেনিসে তখন হুম, আহ, জুরি ছিলেন হচ্ছে রেনে ক্লেয়ার। ঠিক আছে? হুম, রেনে ক্লেয়ার ছিল বিশাল বড় একজন ফিল্ম মেকার, তোর ফ্রান্সের। উনি একটা দারুণ ছবি বানিয়েছিলেন ইন্ট্রাক্টে বলে। ওটা হচ্ছে প্রথম হুম, সায়েন্স ফিকশন ছবি। হ্যাঁ,
নাম শুনেছি, এটার নাম শুনেছি, আমি দেখিনি। প্রথম But নাম সাররিয়াল শুনেছি। সায়েন্স ফিকশন ছবি, প্রথম সাররিয়াল সায়েন্স ফিকশন ছবি মানে পৃথিবীর। তো ওই রেনে ক্লেয়ার ওনার থেকে ইন্সপায়ার্ড হয়ে, ওনার একটা ছবি থেকে ইন্সপায়ার্ড হয়ে পরে চার্লি চ্যাপলিন মডার্ন টাইমস বানিয়েছিলেন বাই দ্য ওয়ে। হ্যাঁ, তো ওই ছবিটার নাম আচ্ছা। আমার মনে নেই। তো ওই ছবিটা থেকে ইন্সপায়ার্ড হয়ে চার্লি চ্যাপলিন মডার্ন টাইমস বানিয়েছিলেন। তো যাই হোক, আহ, এই রেনে ক্লেয়ার ছিলেন ভেনিসের সেবার জুরি। তো রেনে ক্লেয়ারকে আরেকজন যে জুরি ছিলেন তার নাম আমার মনে নেই, সরি, মহিলা জুরি, উনি প্রচন্ড মানে এত ইনফ্লুয়েন্সড হয়ে গেছিলেন অপরাজিত দেখে, এত পার্সোনালি কানেক্ট করেছিলেন যে উনি রেনে ক্লেয়ারকে পুশ করেন যে গোল্ডেন লায়নটা প্লিজ দিন, প্লিজ দিন, প্লিজ দিন। তো গোল্ডেন লায়নটা দেওয়া হয়। আহ, তো রেনে ক্লেয়ার গোল্ডেন লায়নটা দেওয়ার পরে বলেন, কি বলেন বলতো, বলছে যে ওকে আই গেভ হিম গোল্ডেন লায়ন, নাও হি শুড লার্ন হাউ টু মেক ফিল্মস। যা প্রশ্ন ছিল ভুলে গেছি, ঠিক আছে। অপরাজিত নিয়ে না, মানে এই যে অপরাজিত তখন অডিয়েন্সে সমাদৃত হয়নি বা অডিয়েন্স বক্স অফিসে একসেপ্ট করেনি। আবার বহু লোককে তুমি রেনে ক্লেয়ারের রেফারেন্স দিলে, আমি বহুদিন আগে একটা অপর্ণা সেনের ইন্টারভিউ দেখছিলাম। সেখানে অপর্ণা সেনকেও জিজ্ঞাসা করেছিল যে মানে এই অপু ট্রিলজির মধ্যে হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট, ও বলেছিল অপরাজিত। এবং অনেকে অনেকে মানে বহু ফিল্ম মেকার, ক্রিটিক, আদুর গোপাল কৃষ্ণন, অনেকে, আদুর আদুর গোপাল গোপাল, কৃষ্ণন, এক্স্যাক্টলি আদুর গোপাল কৃষ্ণন। ইভেন মৃণাল সেনের ফেভারিট ছবি হচ্ছে অপরাজিত। মৃণাল সেন অপরাজিত কনসিডার মানে ফেভারিট রে ফিল্ম হচ্ছে অপরাজিত। হ্যাঁ। তো সত্যি। আর আর পথের পাঁচালী যখন বেরিয়েছিল না, তখন তরুণ মজুমদার, তুমি প্রচুর তরুণ মজুমদারের রেফারেন্স টানো এবং আমার নিজেরও খুব ভালো লাগে। তরুণ মজুমদারের লেখাও ভালো লাগে, মানে তুমি সিনেমা আমার, পাড়া দিয়ে কথা বলো বারবার। হ্যাঁ তুমি হ্যাঁ, আরেকটা বই প্লিজ পড়ো, বাতিল চিত্রনাট্য, এই বইটা, এই বইটা আচ্ছা, প্লিজ, প্লিজ এই বইটা কলকাতা, অবশ্যই পড়ো। কলকাতা এলে তোর থেকেই নেবো আমি ওটা। আমার থেকে নিও, কিন্তু ফেরত হ্যাঁ দিও, ঠিক আছে। আহ, বই ফেরত পাওয়া যাচ্ছে না মার্কেটে হ্যাঁ এবার। তো বাতিল চিত্র, তরুণ মজুমদার তখন হচ্ছে গিয়ে রাস্তায় এরকম মিছিল মতো করেছিল যে প্লিজ পথের পাঁচালী দেখুন। এটা ভাবা রাইট, যায় আজকে, হ্যাঁ, যে একটা আনইম্যাজিনেবল, ছবি দেখানি। আনইম্যাজিনেবল ব্যাপার। মানে এবং পথের তারাও পাঁচালী, ফিল্ম মেকার তখন, তখন ওরাও ফিল্ম মেকিং করছে আস্তে আস্তে। পথের পাঁচালী ইট ক্রিয়েটেড মানে হিউজ, মানে মানে কত কত কিছুর মধ্যে দিয়ে ছবিটা গেছে। কিন্তু আমি একবার হুম, ইমাজিন, যে আমি ভাবতে পারি না কন্টিনিউইটিটা কি, কি কি অসাধারণ কন্টিনিউইটি। তুই ভাবতে পারিস যে প্রথম দিকের সিনগুলো, ইন্দির ঠাকুরের সিনগুলো, আর আহ, এই এই যে এই সিনটা তোর, যেখানে রেল লাইন দেখতে যাচ্ছে ওই জায়গাটা, হুম, হুম। ওটা 2 বছর পরে শুট করা। একদম অনেক পরে, 1.5 বছর পরে, 1.5-2 বছর হ্যাঁ মধ্যে হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ। মানে ভাবা যায় কন্টিনিউইটিটা। এইটা না, মানে আমার সত্যি সত্যি এটার ক্ষেত্রে মনে হয় যে যদি উনি ছবি নাও বানাতেন, ইন হোয়াট এভার ওর ফিল্ড হতো, ও খুব ব্রিলিয়ান্ট একটা লোকই হতো, কারণ ও না একদম, মাথার মধ্যে প্রচুর জিনিসপত্র স্টোর রাখতে পারতো। এটা একদম, একটা দিক। এবং খুব প্রপারলি ইউজ করতে পারতো, যেটা কোথাও গিয়ে মানে তুমি ডিটেলিং ভুল অত সহজে ধরতেও পারবে না। ডিটেলিং ওটা তুই নিয়ে খুব সহজে ধরতে, প্রিসাইজ। ডিটেলিং সহজে ধরতে পারবি হ্যাঁ, না। তুই ভাব, বৃষ্টি হয়েছে, প্রচন্ড বৃষ্টি, ঝড় বৃষ্টির পরের দিন একদম। সকালবেলা দৃশ্যতে প্রথম সিনটাই দেখানো হচ্ছে একটা মরা ব্যাঙ পড়ে আছে। তাহলে মানে ওই ওইটাই। ওই জিনিসটা জাস্ট আর আর আনইমাজিনেবল। এটাতে আরো বড় একটা সুবিধা হয় যখন কেউ পেন্টার হয়। সত্যি এটা তো নিজে আর্টিস্ট এবং আগে হ্যাঁ, বিজ্ঞাপনে ওটারই কাজ করতো। তো বহুত ওই বহুত, জিনিসটাও খুব হেল্প করে, স্টোরি বোর্ড গুলো কন্টিনিউটিটাকে বিরাট হেল্প করে। তুমি একদম, রাজের তরফদারের বেলা বলছিলে স্টোরি বোর্ড বানাতো, ও তো রাইট, সময় নিত, যেটা বুঝলাম, একদম কারণ একদম ওর একদম কাজটা সময় ছাড়া হবে না। একদম অসম্ভব। মানে হ্যাঁ, দুজনেই, ওটা মানে রাজেন তরফদার তো হি ওয়াজ মানে এক্সট্রিমলি, ও সময় নিত প্লাস ও প্রচুর টাকা বরবাদও করেছে প্রডিউসারের, হুম, সেটা হুম। অন্য ব্যাপার। কিন্তু সত্যজিতের ক্ষেত্রে এইটাও কিন্তু খুব অদ্ভুত একটা প্লাস পয়েন্ট, যে আমি কোনোদিন সত্যজিতের প্রডিউসারদের কাছ থেকে কোনোদিন এটা শুনিনি যে টাকা বরবাদ করেছে আমার, না, মানে ওটা করতো না, ওটা ও সবসময় বলেওছে যে এটা তো সব মানে উচিত নয়, কারণ হুম, আমি তো আমার টাকা ইনভেস্ট করে বানাচ্ছি না। ঠিক, যদিও অপরাজিত ওরই প্রডিউস করা দেখলাম হ্যাঁ যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অপরাজিত ও প্রশংসার দুটোই তাই সত্যজিতের টাকা দেওয়া আছে। মানে অপরাজিততে তাই টাকা বরবাদ করে দিয়েছে, কোনো অসুবিধা নেই। যাই হোক, যাই হোক, এবার হ্যাঁ, এবার আমরা লাস্ট লাস্ট এবং থ্রি এটাতে হুম, ঢুকি। অপরাজিত অবশ্যই। নিয়ে আর কিছু বলতে চাও, বলতে পারো, তোমারও কিছু বলার অপরাজিত, থাকলে বলতে পারো। অপরাজিত নিয়ে দেখ আমার সেরকম কিছু বলার নেই। আমার আমার যেটা মানে আমি ধর এইবার অপরাজিত রিয়াজ করার আগে আমি যখন করেছিলাম, ধর কলেজের সময় করেছিলাম, তো আমার যেটা আমার খুব
মানে কলেজের সময়ও করেছিলাম, তার আগে যখন ধর ক্লাস 10-এ করেছিলাম, প্রতিবারই অপরাজিত থেকে আমার একটা সিন মনে থাকে। সেটা হচ্ছে তোর ওই যে বন্ধুটা ওকে সিগারেট দিতে যাচ্ছে, আর ও বলছে যে না 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 খাবো না। ওইটা না একটা খাবো না, খাবো না। ওইটা ভিউয়ার, মানে আমি অ্যাজ আ ভিউয়ার আমার সাথে একটা অদ্ভুত আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি করেছিল ওই প্রথম যখন আমি দেখেছিলাম তখন থেকে, যেই দেখ সিগারেট দিতে। ওইটা ওইটা আমার মনে পড়লো সামহাউ, ওটা একটা অদ্ভুত ইম্প্যাক্ট ক্রিয়েট করেছিল। আর অপরাজিত শেষ দৃশ্যটা, এটা আমি একটু বলে দিই, এইটাও দেখবি সামহাউ এই পথের পাঁচালীর ওই যে পথের পাঁচালী শেষে বলছে না পথের দেবতা যে মূর্খ বালক, পথ তো তোমার শেষ হয় নাই এখনো, ওটাও সামহাউ অপরাজিত শেষ দৃশ্যতে সেটা সামহাউ এই সার্কেলটা ফিরে ফিরে আসছে। যে ফিরে ফিরে অপু আসছে, হেরে এবং এই সার্কেলটাকে টোটাল সার্কেলে পরিণত কিন্তু অপুর সংসারেই করে, যে একদম নাও ইট ইজ আ কমপ্লিট আর্ক, একদম কমপ্লিট এটা। এবং যেভাবে তো ট্রেনটা ফিরে ফিরে আসছে অপুর একদম সংসারের শুরুতেও। এই 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 ট্রেনটা নিয়ে না ব্যাখ্যা আছে গো, ট্রেনটা নিয়ে একটা ব্যাখ্যা পড়েছিলাম। ট্রেনটা তুমি দেখবে পথের পাঁচালীতে যখন ট্রেন ঢোকে এদিক থেকে, এটা একটু বাড়াবাড়ি, এটা একটু বাড়াবাড়ি ব্যাখ্যা, কিন্তু ট্রেন তখন এদিক থেকে যাচ্ছে, ঠিক আছে, মানে অপুর জীবনে আসছে সবে। এবং হ্যাঁ তুমি অপরাজিততে দুবারই যদি ট্রেন দেখো, এবার অপুর কলকাতায় যাওয়ার পালা, দুবারই হ্যাঁ ট্রেন এদিক দিয়ে যাচ্ছে। এটা আমি জানি না ইন্টেনশনাল কিনা, বাট এটা এই এটা ব্যাখ্যাটা হয়েছে। হাইলি লাইকলি এটা ইন্টেনশনাল নয়। হ্যাঁ হাইলি লাইকলি। এবার মনে হয় হ্যাঁ, যে এত ফিল্ম মেকাররা ভেবে বানায় হ্যাঁ, Just for- ঠিক ঠিক। হ্যাঁ আরে একটা এত একটা সিনের অ্যানালিসিস চলছিল, পথের পাঁচালীর একটা অ্যানালিসিস হচ্ছিল। অনেক অ্যানালিসিস করার পর সত্যজিৎ জিজ্ঞাসা করেছে, আপনি কি গুরু এটাই ভেবে বানিয়েছিলেন? বলছে না না, ওই দিন আসলে গরু ওদিক থেকে সব ঘাস খেয়ে নিয়েছে, আমাদের ওটা করা ছাড়া হ্যাঁ কিছু উপায় ছিল না। ওটা ও মাই গড। এইগুলো হয়, বড় হ্যাঁ লোক হয়ে গেলে তখন এগুলো বলবেই যখন একটু। খুব এটা হয় তা আমিও ওয়েট করছি কবে বড়লোক হবো, আমার সব সিনেমা নিয়ে এভাবে আমাদের নিয়েও হবে, এমনি ফাঁকায় কথা বললাম, নিশ্চয়ই কিছু মানে ছিল। আচ্ছা, এবার অপুর সংসারে ঢুকি, দ্য লাস্ট পার্ট। এবং আমার এবং কম্পারেটিভলি মনে হয় বাকি। ট্রেন লাইন থেকে রেসপেক্টেই বলি যে অপুর সংসারের যদি তুই মিউজিকটা দেখিস, তুই দেখবি অপুর হুম সংসারের মিউজিকের যখন মানে অপুর সংসারের টাইটেল কার্ডে যখন মিউজিকটা শেষ হচ্ছে, দেখবি একটা ট্রেন লাইনের ঝিকঝিকের মতোই সাউন্ড আসছে। হুম হুম এবার হুম হুম, একদম একদম। হ্যাঁ তো এটা হ্যাঁ আমিও খেয়াল করেছি। হ্যাঁ, তো অপুর সংসার আমার যেটা দেখে মনে হয় অপুর সংসারে, যে পথের পাঁচালী এবং অপরাজিত হচ্ছে, এবং অপরাজিত যেহেতু বক্স অফিসে একদম একসেপ্টেড হয়নি, ও ও অপুর সংসার কম্পারেটিভলি অনেক বেশি মেইন স্ট্রিম মনে হয় তোমার, যে বাঙালির রুচিকে অনেকটা মাথায় রেখে প্রেম, স্নেহ, নাকি এটা ন্যাচারাল একটা ইভলিউশন? আমার যেটা মনে হয়েছে যে দেখ অনেক কিছু আছে। সত্যজিৎ রায় যেভাবে স্ক্রিপ্টটা লিখেছিলেন মানে অপুর সংসারের রেসপেক্টে, মানে অপরাজিততে একটা চরিত্র ছিল না লীলা, হ্যাঁ, তো লীলা। সেই লীলা লীলা চরিত্রটাকে উনি ইনক্লুড করবেন ভেবেছিলেন বাঙালিদের কথা মাথায় রেখে, যে না হলে হুম বাঙালিদের খুব আতে ঘা লাগবে, এত ইম্পর্টেন্ট একটা চরিত্র অপরাজিততে, হুম একে হুম আমি বাদ দিয়ে দিচ্ছি। তো উনি লীলাকে নিয়ে দুবার উনি শুট করেন। মানে লীলার চরিত্রটা নিয়ে উনি দুবার শুট করেন। প্রথম অলোকা গঙ্গোপাধ্যায় এরকম কিছু একটা নাম মহিলার, তাকে নিয়ে হুম শুট করেছিলেন। এবং যখন ওনাকে নিয়ে শুট করা হলো, উনি খুব ভালো অভিনয় করছিলেন, কিন্তু প্রথম সিনটা যেদিন শুট করা হলো সেদিনকেই ওকে হঠাৎ ওপর থেকে ডাকা হলো, ক্যামেরা ফ্যামেরা সেট হয়ে গেছে, হঠাৎ করে ডাক পড়লো ওই অলোকা মহিলার, বললো যে আমি এক্ষুনি আসছি মানিক কাকু, আমি এসে শুটিং শুরু করবো। তো ও যা গেল নিচে, বেশ কিছুক্ষণ নিচে রইলো, নিচ থেকে ওপরে এলো, ওপরে এসে বললো যে মানিক কাকা আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার বর কিছুতেই চায় না আমি সিনেমা করি। তো হয়ে গেল ক্যান্সেল। তো তারপর বললো যে আমি আরেকজনকে জোগাড় করলাম। হ্যাঁ আমি বললো আমার একবারই শিক্ষা হয়ে যাওয়া উচিত ছিল, হলো না, আমি আরেকজনকে জোগাড় করলাম। সে আবার তার বিয়ে হওয়ার ইদানিং কোনো সম্ভাবনা নেই, একদম ঠিকঠাক। তাকে যখন অভিনয় করাচ্ছি সে অভিনয়টা ভালো করতে পারছে না, খুব কেটে কেটে অদ্ভুত ভাবে সংলাপ বলছে। তো রাশেশ দেখে আমার মনে হলো যে না একে দিয়ে হবে না, তো লীলার চরিত্র পুরোপুরি বাদ দিয়ে দিই। এবং আমার প্রথমেই মনে হয়েছিল যে লীলার চরিত্র আমি যেভাবে গল্পটা বলতে চাইছি ঠিক যাচ্ছে না তার সাথে। আমি যাচ্ছে না, বাঙালিদের তার কথা মধ্যে সিঙ্ক মাথায় করছে না। হুম, হুম। মানে বাঙালি ইমোশনের কথা মাথায় রেখেই আমি ওটাকে ঢুকিয়েছিলাম, কিন্তু আমি ওটাকে বাদ দিতে বাধ্য হলাম। আমি মনে বুঝলাম যে স্ক্রিন প্লে দেবতাও চায় না যে আমি রাখি। তো এটাই হলো ব্যাপার। কিন্তু আহ, হ্যাঁ, বলো। তো আমার মনে হয় সামহাউ তুই যেটা বলছিস কিছুটা ঠিক, যে উনি বাঙালি ইমোশনের কথা তখন মাথায় রাখছিলেন, হুম বাট এট দ্য সেম টাইম আমার যেটা মনে হয়
যে যেহেতু এটা ওনার 5 নম্বর ছবি, তার মাঝখানে উনি আরো দুটো ছবি বানিয়ে ফেলেছেন, জলসাঘর, দুটো পরশ ছবি পাথর। করেছে, হ্যাঁ, পরশ পাথর। তো অনেক বেশি না কন্ট্রোল এসে গেছে তখন ক্রাফটটার উপর, ঠিক, অনেক বেশি কনফিডেন্স ক্রাফটের এসে গেছে। দক্ষতা চলে এসছে। হুম। তো অপুর সংসার আমার 3টে ছবির মধ্যে মনে হয় সবচেয়ে বেশি কোহারেন্ট, সবচেয়ে বেশি কনফিডেন্ট ছবি, মানে অপু ট্রিলজির হুম, মধ্যে। ঠিক। এবার এবং তুই বল। কিছু কিছু সিন অপুর সংসারে এত পারফেক্ট, মানে ধরো এই যে অপু এবং অপর্ণার, মানে ওদের যেহেতু চিনতো না, আগে বিয়ে হয়ে গেল, এবং বিয়ের পরে ওদের মধ্যে যে রিলেশনটা আস্তে আস্তে বিল্ড করছে, এই জায়গাগুলো মানে সিমলেস, টু গুড, টু গুড। আমার যেটা ঠিক মনে হয় যে টোটাল ঠিক যেভাবে বিল্ড করছে পুরোটা একদম প্রপার দিতে পারে। এবং ঠিক তারপর যখন ক্যারেক্টারটা বেরিয়ে যাচ্ছে, এর জন্য তুমি দেখবে অপুর সংসারের কিছু সিন টিল নাও ভাইরাল হতে থাকে। ওই যে ঠিক অপু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কবি একটা চিঠিটা পড়ে যাচ্ছে, এই জিনিসটা খুবই মনে হয়। অপুর সংসারের সবচেয়ে কোন জায়গাটা সবচেয়ে মানে তোমার এখনো মনে পড়ে, ওই সিনটা বা এরকম কোনো মোমেন্ট? অপুর সংসারে দেখ, একটা হচ্ছে সবচেয়ে ক্লিশে, আমি আবার বলবো, সেটা হচ্ছে যে শেষের দৃশ্যটা যখন আরে ভাই, আহ, আমারটা বলে দিল রে। হ্যাঁ, যখন সে আমার ওটাই, আমার পুরো কাজলের পোর্শনটাই আমার খুব ভালো লাগে, মানে কাজল অদ্ভুত। ওই পুরো ব্যাপারটাই। আর আরেকটা দৃশ্য যেটা অদ্ভুত ভাবে আমাকে হিট করে, সেটা হচ্ছে আমি তার আগে এরকম ট্রানজিশন আমার মনে হয় না বাংলা ছবিতে দেখেছি বলে। যে সিনেমা দেখছে, সিনেমা দেখছে, দুজনে বসে বসে সিনেমা দেখছে, সিনেমা স্ক্রিনটা হঠাৎ ট্রানজিশন হয়ে গেল যে ঘোড়ার গাড়ি চড়ে ফিরছে, ওইটার ব্যাক হুম, পেছনটা, বুঝতে পেরেছি। মানে মাইন্ড ব্লোন। বিরাট ট্রান্সফার। মানে তার আগে দেখ, সত্যি। বাংলা সিনেমা, তুই যদি বাংলা মেইন স্ট্রিম সিনেমা দেখিস, বাংলা মেইন স্ট্রিম সিনেমা গল্প ওয়াইজ খুব ভালো হতো। যেটা আমি গৌতম ঘোষের একটা ইন্টারভিউতে শুনছিলাম, যে পথের অপু ট্রিলজি কোথায় স্ট্যান্ড আউট করে না, তার আগে বাংলা মেইন স্ট্রিম সিনেমা কি হতো, গল্পগুলোকে বলতো, মানে একটা গল্পকে অ্যাডাপ্ট করে নিয়ে গল্পগুলো বলতো। ইট ওয়াজ হুম। স্টোরি, কোনো এডিটিং, সাহিত্য, এডিটিং সাহিত্য বেস্ট। হ্যাঁ, মানে সাহিত্য বেসডই হতো, এবং হুম, সাহিত্যগুলোকেই বলতো, মানে সেখানে কোনো সিনেমা ছিল না, ইট ওয়াজ লাইক স্টোরি টেলিং। হ্যাঁ। এডিটিং নিয়ে কোনো এক্সপেরিমেন্ট নেই, কোনো কিছু নেই, কিন্তু খুব বেশি কিছু এক্সপেরিমেন্ট কিন্তু নেই। এই তুই তার মিডিয়ামটাকে কোথাও ইউজ ছিল না, যে এই মিডিয়ামটার একটা আলাদা ডিমান্ড। একদম হ্যাঁ। কোনো কিচ্ছু নেই। খুব মানে ইভেন ইভেন কিছু কিছু ক্ষেত্রে এডিটিং খুব পুয়ার, মানে জাস্ট একটা ফেড আউট হয়ে গেল পরের সিন, একটা রাশ হয়ে গেল পরের সিন, হ্যাঁ, এরকম রয়েছে। অপরাধ মানে এই 3টে ছবি, ইট প্লেড উইথ দ্য ফর্ম, মানে ইট মেড আ ফিল্ম আউট অফ দ্য লিটারেচার। এক্স্যাক্টলি। আর আর তুমি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস বললে, ট্রানজিশন। এটা আমি অপরাজিতাতেও খেয়াল করছিলাম, যে সত্যজিৎ রায় ওয়াজ সো কনসিয়াস অ্যাবাউট হিজ ট্রানজিশন। যা যা ট্রানজিশন হচ্ছে, যেটা এখন তুমি মালায়ালাম ছবিতে প্রচন্ড দেখতে পাবে। পাবো। তুমি যদি মাঞ্জুমাল বয়েস দেখো, যে মানে হুম ট্রানজিশন গুলো পরিকল্পিত। হুম। এটা আমার মনে হতো যে ট্রানজিশন গুলো খুব ভাবনা। মৃণাল মৃণাল সেনেও এটা দেখতে পাবে, প্রচন্ড হ্যাঁ হ্যাঁ, দেখতে পাবে। একদম। এবার এবার সত্যজিৎ রায়, মৃণাল সেনের তার ট্রানজিশন, যেটা আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে ট্রানজিশন গুলো অনেক বেশি, মানে মৃণাল মৃণাল সেন ওয়াজ হেভিলি ইনফ্লুয়েন্সড বাই ফ্রেঞ্চ নিউ ওয়েভ। হ্যাঁ, মানে ফ্রেঞ্চ ভীষণ নিউ ওয়েভ, ভাবে। গোদার থেকে, হ্যাঁ হ্যাঁ, গোদার থেকে ভীষণ। বিরাট ইন্সপায়ার্ড ছিল। হ্যাঁ, তো সেই জন্য ট্রানজিশনের মধ্যে ওইটার তুই প্রচুর ইনফ্লুয়েন্স পাবি। হুম, সত্যজিৎ হুম। রায়ের ইনফ্লুয়েন্সের, সত্যজিৎ রায়ের ইনফ্লুয়েন্স গুলো এত ভ্যারিড, লোকটা এত কিছু দেখেছে, মানে কোথাও ইটালিয়ান নিওরিয়ালিজম পাবি, ফ্রেঞ্চ নিউ ওয়েভ পাবি, হলিউড পাবি, সব পাবি তুই। এবং একদম। হুম, অনেক কিছু, মানে কখনো সাউন্ড কাট হচ্ছে, কখনো জাম্প কাট তো তখন হয়নি, মানে কখনো সাউন্ড কাট হচ্ছে, কখনো মানে ধর ম্যাচ কাট হয়ে যাচ্ছে। এই যে ম্যাচ হুম, কাটটা হুম, বললাম তোর, ওইখান থেকে হুম, ওই স্ক্রিন থেকে হঠাৎ ম্যাচ কাট করে ওইটার পেছনে বেরিয়ে চলে আসছে, হুম। ক্যামেরাটা পিছিয়ে এবং এলো। এবং তুমি ওই চারুলতার ওটা মনে আছে, যে মানে একটা সিন দেখাচ্ছে দূরবীনের মতো করে, ঠিক ও আছে? মাই গড। ওই জিনিসগুলো যখন করেছে, এগুলো তো ওর আলাদাই ভাবনা ওটা। এবং এটা এগুলো খুব হচ্ছে, ভালো যে ও বিভিন্ন জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো একদম। ও নোয়া ফিল্ম থেকে ইন্সপায়ার্ড হয়েছে। যখন ওই অস্কার পেয়েছে তখন ডবল ইন্ডেমনিটিকে ইন্ডেমনিটির একটা কথা হোমওয়ার্ক বলেছে। দিয়েছে, বলেছে। হুম। হ্যাঁ। তো তো খুবই ওইগুলো থেকে ইন্সপায়ার্ড তো হয়েছে। ইভেন তুই তুই দেখবি যে একটা দৃশ্য আছে অপরাজিততে, যেখানে ওই প্রিন্সিপাল দাঁড়িয়ে আছে, হুম, হুম। হাঁটছে, হ্যাঁ, ওই জায়গাটা দেখবি খুব হলিউডিশ, ওই জায়গাটা কিন্তু হ্যাঁ, মানে একদম একদম একদম। চরিত্রগুলো, ইটস নো ওয়্যার দ্য চরিত্রগুলো, ওই যে হিউম্যানিস্ট স্টাইলটা যেটা সত্যজিৎ রায়, সেখানে কিন্তু নেই। ওইখানে পুরো না। লরেল হার্ডি ইমেজটা আসছে, দেখবি হ্যাঁ। একটা ফ্রেম ধরে আছে, প্রিন্সিপালটা আর ইন্সপেক্টরটা দুজন হাঁটতে হাঁটতে যাচ্ছে, পুরো লরেল হার্ডির একটা ইমেজ মনে হবে তোর। এবং ওই রকমই একটা টিটিটিটি 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 আরেকটা টিটিটিটি। জিনিস বলি,
আর আরেক অপরাজিতরই আরেকটা জিনিস বলি, অপরাজিততে তুমি দেখবে যে অপু যখন হচ্ছে গিয়ে কলকাতায় পৌঁছচ্ছে এবং ও বৈজ্ঞানিক জিনিসপত্র বিভিন্ন অনেকগুলো দেখছে। অপু তো হুম, সায়েন্সের স্টুডেন্ট ছিল, অনেকগুলো জিনিস ওখানে না পরপর বিভিন্ন জিনিসপত্র কাট 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 করে একটা মন্তাজ করে দেখিয়েছে, মন্তাজ করে, তাই না? এক্স্যাক্টলি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা দেখে আমার সিরিয়াসলি মনে পড়ে যে একটা রাশিয়ান ফিল্ম মেকার ছিল জিগা রাশিয়ান, বার্তব বলে। ও জিগা বার্তব এরকম অনেক কিছু করেছে, এই মন্তাজ আচ্ছা করে এই আচ্ছা। ট্রিটমেন্ট আইজেনস্টাইন, ওই জিনিসটা আমার খুব আইজেনস্টাইন, মনে পড়েছে। আইজেনস্টাইন তো মন্তাজ মানে হিউজ মন্তাজের হুম। লেখা। এই মন্তাজের ব্যাপারটা কিন্তু ছিন্নমূলে ছিল অ্যাকচুয়ালি। তৃণমূলে ছিল না? ছিন্নমূলে ছিল মন্তাজ ভীষণ অনেকে ভাবে, ফ্যান্টাস্টিক। ওই রাশিয়ান মন্তাজটা ইউজ করতো, মৃণাল সেনও ইউজ করতো খুবই। মৃণাল সেনও ভীষণ ইউজ করতেন। অ্যাকচুয়ালি ছিন্নমূলে ছিল বলে ছিন্নমূলে ছিল বলে মানে ছিন্নমূল বাস মানে প্যান্ড ইন ইন্ডিয়া, মানে প্রচন্ড খারাপ রেসপন্স। কিন্তু সেই সময় ফর সাম রিজন পুডভকিন এসেছিলেন, পুডভকিন না পুডফকিন, আমি হয়তো ভুল উচ্চারণ করছি। পুডভকিন রাশিয়ান ফিল্ম মেকার ছিলেন, মাদার বলে একটা ছবি বানিয়েছিলেন। তো ওই হুম। পুডভকিন উনি তখন এসেছিলেন কলকাতায় কিছু কোনো কাজে ফর সাম রিজন। উনি তখন ওই ছিন্নমূল দেখেন, and he was so মানে মানে সো ব্লোন অ্যাওয়ে বাই দ্য ফিল্ম যে উনি রাশিয়া ফিরে গিয়ে ওটাকে রাশিয়াতে দেখানোর বন্দোবস্ত করেন এবং নিমাই ঘোষকে ডেকে নেন রাশিয়াতে। নিমাই ঘোষ বেশ কিছুদিন রাশিয়াতে ছিলেন তার ফলে, হুম। মানে ওখানে গিয়ে পড়াশোনা করেছিলেন ফিল্ম মেকিং নিয়ে, এই সমস্ত নিয়ে। হ্যাঁ, এবং একটা চিঠি লিখেছিলেন নিমাই ঘোষকে যে তুমি যে রাস্তাটা বেছেছো এই রাস্তা থেকে সরে যেও না, পুডভকিন। তো ভেরি ভেরি নাইস। হ্যাঁ, আমি তো তোমার অপুর সংসারেরই একটা শেষ নিয়ে বলতাম, তুমি যে বললে শেষের দৃশ্যটা ওই অপুকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, তুমি আমার বন্ধু হবে, ওই ওই চলে যাওয়াটা। তুমি কি ঘটকের সুবর্ণরেখা ছবিটা দেখেছো? ছোটবেলা থেকে দেখেছি। হ্যাঁ, কোন জায়গাটা বলছিস বল। সুবর্ণরেখার শেষ এবং অপুর সংসারের শেষ ইজ সিমিলার, সিমিলার খুব সেম। খুব একটা হালকা একটা মাইল্ড সিমিলারিটি আছে। ওখানে হচ্ছে কি মামা, মানে সুবর্ণরেখা, সুবর্ণরেখা না মানে আমি যাকেই দেখা হয় কেউ বলে যখন যে ঘটকের ছবি ভালো লাগে না, লোক এটা বুঝতে যায় না ঘটক ওয়াজ মেইন স্ট্রিম, ঘটক ওয়াজ হ্যাঁ, টোটালি মেইন স্ট্রিম। আর এটা একদম। তুমি বলেছো যে কারণে আমি মানে ভেরি হ্যাপি তুমি এটা মেনশন করেছো যে হ্যাঁ, হ্যাঁ, ঘটক মেইন স্ট্রিম ছিল। কমেডি একদম। কমেডি ছিল তার ছবির মধ্যে, স্ল্যাপস্টিক সব ছিল ছিল, এবং সব ছিল। প্রচুর গানের ইউজ, প্রচুর গানের হ্যাঁ, ইউজ। তো মানে এটা কেউ কথাই তো বলে না যে ঋত্বিক ঘটকের সিনেমায় গানের এটা ব্যবহার আমরা নিয়ে বলবো, কেউ আমরা বলবো, তোমায় মানে তোমায় আমি রুমাল ফেলে রাখলাম এটা। আচ্ছা, ঠিক আছে। ঋত্বিক ঘটকের হ্যাঁ, সিনেমায় গানের ব্যবহার অনবদ্য, মানে সেটা নিয়ে অসাধারণ অসাধারণ হ্যাঁ, অসাধারণ। হ্যাঁ, এবার বলছিলি ওই যেটা বল। সুবর্ণরেখাটা, সুবর্ণরেখা আমার হচ্ছে ঘটকের সবচেয়ে ফেভারিট এবং ডার্ক ছবিগুলোর মধ্যে মনে হয়। তো এই সুবর্ণরেখাতে তোমার শেষটাতে পুরো ডার্ক অনেক জিনিসপত্র হয়ে গেছে, বোনের সাথে ভাইয়ের একটা খুব বিচ্ছিরি একটা ব্যাপার, ইনসিডেন্ট এত হরিবল। তারপরে ওই বোনের যে মানে মাধবী মুখার্জির যে ছেলে ছিল, ঠিক আছে, তাকে নিয়ে ওই মাধবীকে যে বড় করেছে তার যে দাদা ছিল, সে তাকে নিয়ে একসাথে হেঁটে হেঁটে যাচ্ছে। বেড়ে ইট ইজ যাচ্ছে, সো কমপ্লিট হোলসাম যেটাকে বলে, এবং একদম। অপুর সংসারও একটা হোলসাম ফিল দেয়। একদম অপুর সংসার, আমি তো ওইটা বলছি, মানে প্রচন্ড একটা মানে আলাদাই কোহারেন্ট স্টোরি টেলিং, মানে তুই কোথাও ডিসকানেক্টেড হতেই পারবি না ছবিটা থেকে, এরকম তোর মনেই হবে না যে তুই ডিসকানেক্টেড হয়ে গেলি, মানে এখানে তুই নেই, ছবিটা থেকে তুই বেরিয়ে গেছিস, তোকে হতে দেবে না। সত্যি। এবং অদ্ভুত ছবি, মানে শেষটা তো মানে কোনো তুলনা নেই। ওই যে বললাম একটা বিরাট বিরাট। সার্কেল অফ লাইফ যেটা কমপ্লিট হচ্ছে ছবিটা থেকে, এবং এই রেলগাড়িটা দাদুর হাতে থেকে যাচ্ছে, ও চলে যাচ্ছে ওর কাছে, অদ্ভুত, আর সত্যিই তাই। কমপ্লিট আর্ক, একটা কমপ্লিট আর্ক ও মানে ফুলফিল করে। এবং এর জন্যই মনে হয় অপু ট্রিলজি ওয়ার্ল্ডের যে ট্রিলজি গুলো আছে বেস্ট, এবং মানে ধরো ডার্ক নাইট ট্রিলজি ধরো, এগুলো মানে একসাথেই পরিগণিত কালার্স হয় তো ট্রিলজি, ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ, সত্যি। যাই হোক, দুর্দান্ত তো ছবি। আর কিছু অপুর সংসার নিয়ে বলতে চাও? আমার যেমন অপুর সংসারের অপুর যে ভ্যাগাবন্ড সেকশনটা, মানে মাঝখানে যখন বিচ্ছেদ হয়ে যাচ্ছে, মানে শর্মিলা ঠাকুর মারা যাচ্ছেন, হ্যাঁ, তারপরের একটা শর্ট স্প্যান অফ টাইম, ওখানে এই মন্তাজ টাইমটা আছে। তোমার কিরম লাগে? মনে হয়েছিল অপু কোনোদিন ভ্যাগাবন্ড হয়ে যাবে? আমার কিন্তু পড়তে গিয়ে মনে হতো অপু ইজ এ ভ্যাগাবন্ড। মানে অপু ছোট থেকেই, অপুর মধ্যে অনেক ক্র্যাক ব্যাপার স্যাপার ছিল, কিন্তু ও গাছের সাথে কর্ণ মহাভারত খেলতো, ঠিক আছে। হ্যাঁ, তারপরে একটা খুব ইম্পর্টেন্ট হেভি জায়গা ছিল গল্পটার মধ্যে, যে ছোটবেলায় ওদের গ্রামে একটা ছেলে যাত্রা করতে আসে। এটাই হচ্ছে বিভূতিভূষণ মানে কেন এত ওটাই ইম্পর্টেন্ট। বিভূতিভূষণ, ওটাই বিভূতিভূষণ। হ্যাঁ, একটা ছেলে যাত্রা করতে আসছে এবং তারপরেও কদিন অপুর সাথে বাড়িতে থাকছে, ঠিক আছে। এবং ঠিক। ওখানে না অপু ওই ছেলেটাকে দেখে অস্ট্রাক হয়ে যাচ্ছে, এত ভালো লাগছে, ও ওর মতো অ্যাক্টিং করার ট্রাই করছে, মানে অদ্ভুত। এই জায়গাগুলো সেটা নেই ফিল্মে। সেটা পথের পাঁচালীতে খুব পাটেল ভাবে এসেছে, মানে ওই যে
একটা হ্যাঁ যাত্রা দেখে অপু এত ইন্সপায়ার্ড হয়ে যাচ্ছে যে ও হ্যাঁ পরের হ্যাঁ দিন হ্যাঁ হ্যাঁ গোপ গোপ হ্যাঁ। লাগিয়ে এ করে করে করছে, ওটা যাত্রা দেখে ইনফ্লুয়েন্স হচ্ছে, কিন্তু ওই যে ইম্প্যাক্টটা সেইটা ওইভাবে আসে না ছবিটার মধ্যে। না। মানে আসলে গল্পটা সাহিত্যকে ছবিতে ধরা, আমি রিসেন্টলি না ওই পুতুল নাচের ইতিকথা দেখছিলাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ছবিটা পুতুল নাচের ছবিটা দিকে অ্যাকচুয়ালি ছবি করা উচিত না, আমার মনে হয় না ছবি করা উচিত। একদমই উচিত না, হাতই দেওয়া উচিত না, কিন্তু হাত দিয়েছে এবং যাই করেছে করেছে, আমি বলতে কিছু ইচ্ছুক নই। আর মানে রিভিউ আমার আছে। যেটা পার্সোনালি মনে হয়, ধর সত্যজিৎ রায়ের ক্ষেত্রে যেটা হয়েছে, সত্যজিৎ রায় ধর জন অরণ্য, হ্যাঁ হুম। জন অরণ্যতেও তুই যদি দেখিস যে গল্পটা থেকে ছবিটা, মানে আমি যেহেতু আমি আবার জন অরণ্য আগে পড়েছি পরে দেখেছি। So I আমি was আবার জন অরণ্যের রিটেন মেটেরিয়ালটা পড়িনি, আমি শুধু ও ছবিটাই দেখেছি। আমি জন অরণ্য আগে পড়েছি বুঝলি তো, পরে আচ্ছা দেখেছি, আচ্ছা। বাংলায় দিয়েছিল দেখেছিলাম। আই ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড যে হ্যাঁ, এই হ্যাঁ মানে আমি এত ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, পরে আমি নাও আই এম আ হিউজ ফ্যান অফ দ্য ফিল্ম, এখন ছেড়ে দে। আমার কিন্তু হ্যাঁ জন অরণ্য মানে ওই তিনটের মধ্যে আলাদাই লাগে, মানে ওই মানে কলকাতা ট্রিলজি যেটা, খুব ভালো লাগে জন অরণ্য। কিন্তু কিন্তু জন অরণ্য হ্যাঁ যদি পড়িস, মানে সেই জন্যই আমি বলছি, মানে জন অরণ্যতে হ্যাঁ। চরিত্রদের যে, বিশেষ করে সুকুমারের চরিত্রটা, মানে সুকুমার হুম। নয়, মানে সুকুমারের বন্ধুর চরিত্রটা, সোমনাথ, মানে সরি যেটা কিনা সুকুমার না, উৎপল সোমনাথের দত্ত বন্ধু, ছিল না রবি ঘোষ? না না উৎপল দত্ত রবি ঘোষ না, যেটা ওই ভদ্রলোক, ওর নাম কি ভুলে গেছি। আরে সোমনাথের বন্ধুর চরিত্রটা, যাকে আমার একটা সৌরভ দাসের মতো দেখতে, যে লোকটাকে। বুঝতে পেরেছি হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ আমি হ্যাঁ লোকটাকে বুঝতে পেরেছি। হ্যাঁ। তো এই ওই ওই ভদ্রলোক, ওর যে পরিণতিটা হয় ছবির শেষে, সেটা হুম। মানে অন্য লেভেলে চলে যায়, মানে উপন্যাসে। আর একটা প্রেমিকার চরিত্র ছিল সোমনাথের, হুম, জন অরণ্যতে ছিল, তপতি, প্রতিদ্বন্দ্বিতাও ছিল। তপতি বলে একটা চরিত্র ছিল, সেই হুম। চরিত্রটা পুরোপুরি অফ করে দিয়েছে জর্ণ সিনেমাতে। মানে জাস্ট প্রথমে অপর্ণা সেন একবার আসছে, এসে বলছে আমার বিয়ে হয়ে যাচ্ছে, চলে হুম। যাচ্ছে, কিন্তু ওই প্রেমটা ওয়াজ আ হিউজ পার্ট ইন দ্য স্টোরি। মানে ওকে ইনফ্লুয়েন্স করতে, ওকে ইন্সপায়ার করতে বিশাল হেল্প করছে ওই তপতি চরিত্রটা যখন আসছে। ইভেন ওর অ্যাকচুয়ালি তিন ভাই ছিল, দু ভাই ছিল না। আচ্ছা তিন আচ্ছা আচ্ছা। নম্বর ভাই, তিন নম্বর যে ভাই ছিল, সেই তিন নম্বর ভাইয়ের একটা বউ ছিল, সে আবার সোমনাথের স্কুলের বন্ধু ছিল। তো এই যা পুরো বাবা। অ্যাসপেক্ট গুলোকে পুরো বাদ দিয়ে আমি দেখছি এই কি, এই চরিত্র এই কি, এই কোথায় গেল, এই কোথায়, এইরকম এটা ভাবে করতো, মানে সত্যজিৎ রায় সাহিত্য এবং সিনেমা টোটাল নিজের ক্ষেত্রেও করেছে, মানে সোনার কেল্লা বলো, জয়বাবু বেলুনাথ বলো, ও পাল্টে জয়া দিয়েছে। ফেলুদা পুরো চেঞ্জ, জয়া ফেলুদা পুরো চেঞ্জ। বিকাশের চরিত্রটা নেই প্রায়। নেই নেই নেই। এবং মানে এবং আরেকটা জিনিস, এই যে অরণ্যের সরি অরণ্যের অধিকার কেন বলছি, অরণ্যের অনেক দিন দিন রাত্রি, রাত্রি। অরণ্যের হ্যাঁ দিন রাত্রি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। অরণ্যের দিন রাত্রিতে তোমার সুনীল গাঙ্গুলি কিন্তু বলেছিল যে আমার ছবিটা ভালো লাগেনি, কারণ ও ও পুরো তো ও তো খেপে গেছিল। সাহিত্যতে আছে না। হ্যাঁ আমার এবং কিন্তু অরণ্যের আমি যেটা পরে ফিল করেছি কি বলতো, আমি পরে ফিল করেছি যে জন অরণ্য ইজ নট অ্যাবাউট সোমনাথ অর এনিওয়ান, জন অরণ্য ইজ অ্যাবাউট কলকাতা। কলকাতা। তো ইয়েস। কলকাতার প্রোগ্রেশন, তো এখানে আমার আমি, তো জন অরণ্য দেখে মনে হয়েছে যে এটা সত্যজিৎ রায় আর মৃণাল সেনের ছবিটা। হ্যাঁ আমার বহু জায়গায় আমার মনে হয়েছে এটা। আমার ডার্কেস্ট ছবি সত্যি আমার মনে হয় জন অরণ্য। হ্যাঁ হ্যাঁ। যেমন আচ্ছা, অপরাজিত অপুর ভ্যাগাবন্ডে ছিলাম, অপুর হ্যাঁ ভ্যাগাবন্ড। আমরা এখানে চলে এসেছি। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ অপুর ভ্যাগাবন্ড, ওখানে ওই যে মন্তাজ ইউজ করেছে, এবার ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার। আমার তো ওই জায়গাগুলো ভীষণ ভালো, ওই জায়গাটার সাথে আবার আমার একটা জিনিসে মিল লাগে, কি বলতো, হীরক রাজার দেশে যখন ওরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হুম মনে হুম আছে? এ, হুম। একবার এখানে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে, ওইটার সাথে খুব একটা সিমিলারিটি আছে কিন্তু ওই দৃশ্যটা। অপু একবার আমার না জঙ্গল, ওইটুকু জায়গাতে অপুর ওপর একটা অভিযোগ আছে, যে ভাই, মানে তোর বাবা তো খুবই ভালো লোক ছিল, অপুর বাবা তো খুবই একটা ভালো লোক ছিল, শেষ অবধি ছেলে মেয়ে যাতে কোনো ওদের অভাবটা যাতে না দেখতে পায় চেষ্টা করে ফিল গেছে। করতে দেয়। কিন্তু হ্যাঁ ওই ওই জায়গাটাতে কিন্তু প্রেমিক অপু কোথাও গিয়ে বাবা অপুকে হারিয়ে দেয়, মানে লাস্টের একদম আগে অবধি, লাস্টের আগে অবধি, ঠিক তাই না? ঠিক ঠিক। ওই যে রোমান্টিক অপু, সে কোথাও গিয়ে বাবা অপুর কাছে, বাবা অপুকে হারিয়ে দেয়, অন্তত কাজলের প্রথম 5 বছর তো বটেই। একদম একদম ঠিক, এটা একদম ঠিক কথা। আবার ওই জায়গাটা যেখানে ওই প্রথম কাজল বলছে তোমার মুন্ডু ভেঙে দেবে, তখন বলছে কে হুম। ভেঙে দেবে, বাবা। বাবা এলে না তোমার বাবা মুন্ডু ঠিক ভেঙে দেবে। বলছে যে আহ, না টিকিটেই তো দেখা গেল না বাবা, তখন ও বলছে বাবার বুঝি টিকি থাকে। বাবার বুঝি এখানে টিকি থাকে। এইখানে যে চেঞ্জটা, তুই পিক ইমোশনাল পিক চেঞ্জটা, পিক মানে পিক। ও ও এক্সপেক্ট করছে ওর বাবাকে, ও কিন্তু ও কোনোদিন জানে বাবাকে না দেখেনি। ও হ্যাঁ
ও বাবা ওই concept ডায়লগটার আগে পর্যন্ত বাচ্চা, আর ওই ডায়লগটাতে ওর থমথমে হয়ে গেছে, বাবার বুঝি টিকি থাকে। মানে মানে বাবার ইনসেন। কনসেপ্টটাই ওর কাছে মানে ইটস আ কনসেপ্ট। বাবা এবার বাবা কি জিনিস ও জানেই না। সেটাই। ইনসেন ইনসেন রাইটিং, মানে আমি বলবো ইনসেন রাইটিং। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। সত্যি যাই হোক, একটা ভালো আড্ডা হলো, খুবই হোলসাম, আমারও ফিল হচ্ছে হ্যাঁ, একটা ভীষণ ট্র্যাজেক্টরি ভীষণ মেনটেন হলো। হ্যাঁ আচ্ছা, মানে মোটামুটি ঘটকে মানে কিন্তু আমি রুমাল ফেলে হ্যাঁ, অর্কদা, ঋত্বিক ঘটকের রয়েছে উপর কিন্তু রুমাল ফেলা আছে, ঠিক আছে? রয়েছে ওই সিটটা রয়েছে দেয়া রয়েছে যাবে না কাউকে। না না, হ্যাঁ, রয়েছে রয়েছে। ঠিক আছে। ঠিক তো আছে। বন্ধুরা, আপনারা দেখলেন আমাদের পথের পাঁচালী অপরাজিত অপুর সংসার নিয়ে একটা ডিসকাশন। সত্যজিৎ রায়ের জন্মদিনের দিনেই এই এপিসোডটা মুক্তি পাবে। তো এই এপিসোডটা আপনাদের কিরম লাগলো সেটা জানাবেন, এবং আমাদের চ্যানেলের ভিডিও, অর্কদার চ্যানেলের ভিডিও অবশ্যই দেখবেন। আমরা যখন চ্যানেল শুরু করেছিলাম অর্কদা, আমরা ভেবেছিলাম যে মানে নট অনলি রিভিউ, এরকম আমরা তাই গুরুদাদের উপর ভিডিও বানিয়েছিলাম গুরুদাদের কিছু। ভিডিও আমি দেখেছি, গুরুদাদের হ্যাঁ, ভিডিওটা আমি এবং দেখেছি, ভীষণ ভালো হয়েছিল। আরেকটা কি তোরা করেছিলি, তোরা বোধহয় বেনেগাল, ওই বেনেগাল, শ্যাম বেনেগাল নিয়ে প্রথম ভিডিওটাই বোধহয় তোদের শ্যাম বেনেগাল নিয়েছিল। শ্যাম বেনেগালের হ্যাঁ, উপর ভীষণ এক্স্যাক্টলি। ভালো ছিল ওটা। এবং তোরা ওই বিভিন্ন ইয়ে নিয়েও তোরা নকশালবাড়ি আপরাইজিং এই নিয়েও তোরা কথা বলেছিলি। নকশালবাড়ি না অন্য ওটা কিছু নিয়ে একটা, আমি বলিনি, ওটা নিয়ে হ্যাঁ, আরেকজন ছিল, সে আরেকজন বলেছিল। বলেছে। হ্যাঁ, হ্যাঁ, আরেকজন বলেছে। হ্যাঁ, হ্যাঁ, সো হ্যাঁ। ভীষণ এইগুলোতে ভালো আমি হয়েছিল। এখন ঢুকতে চাইছি না, তুমি বুঝতে পারছো তো? আমি হ্যাঁ ঢুকলেই ঠিক, কেলো, হ্যাঁ যে ঠিক কারণ আছে আমি থাক। কন্ট্রোল করতে পারি না, মানে বেরিয়ে যাবে অনেক কিছু। হুম, তো হুম, হ্যাঁ, এই উদ্দেশ্যটা ছিল, এবং এই উদ্দেশ্যটার একটা ফুলফিলমেন্ট আজকে অর্কদার সাথে যখন বসছি এবং অপু হুম। ট্রিলজি নিয়ে ডিসকাশন হচ্ছে, কোথাও গিয়ে মনে হচ্ছে আমরাও আমাদের দিকে এগোচ্ছি, এবং অর্কদা ইজ এক্স্যাক্টলি ডুইং হোয়াট উই থট। ও হারিয়ে যাওয়া বিভিন্ন ডিরেক্টর যাদের নিয়ে ডিসকাশন হচ্ছে না, তাদের নিয়ে কাজ করছে। তো অবশ্যই অর্কদার চ্যানেলটা ঘুরবেন। অর্কদা, কিছু বলতে চাও? আমি কিছু বলতে চাই না, আমি শুধু বলবো যে আপনারা টিম রিহ্যাশ শাশ্বত চ্যানেলটা ভীষণ ভালো ওরা কাজ করছে, ভীষণ। আমি 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 আশা করব শুধু যে এই ট্রেলার রিভিউটা ছেড়ে ওরা যদি আরেকটু বেশি ওরা এই কনস্ট্রাকটিভ আলোচনার মধ্যে আরেকটু চেষ্টা করবো, ঢুকতে পারে। আমি জানি ওগুলোতে চেষ্টা ভিউ করবো, কম হয়, বাট স্টিল আমি চাই ওরা চেষ্টা আরো করবো। কনস্ট্রাকটিভ আলোচনায় ঢুকতে পারে। এবং আমি আমি এসব ব্যাপারে খুব মানে ব্লান্ট আর কি। আমার মানে বলতে কোনো দ্বিধা নেই, আমি সামনে সামনেই বলি যে আমার এইসব ভালো লাগে অবশ্যই, না, অবশ্যই। রিভিউ টিভিউ এগুলো আমার আমার এইগুলোতে কোনো ইন্টারেস্ট নেই। তো সেই জন্য আমি হ্যাঁ, চাই যে ওরা আরো বেশি ভালো ফিল্ম অ্যাপ্রিসিয়েশনের ভিডিও বানাক। জানি ভিউ কম হয়, বাট চেষ্টা কর যতটা সম্ভব করা যায়, নিশ্চয়ই, এটুকুই নিশ্চয়ই, বলবো। নিশ্চয়ই। এবং আমরাও চেষ্টা করছি আমাদের মতো করে যতটুকু করা যায়। এবং আমরা কিছু শর্ট একদম। ফিল্মও বানিয়েছি, তো সেগুলোও আছে আমাদের চ্যানেলে। তো মেনলি ওটা এটা একটু একটু প্রচার আমার শর্ট ফিল্মে। তো দেখতে চাইলে দেখতে পারেন আর কি। ব্যাস এটুকুই বলার। খুব ঠিক ভালো আছে, লাগলো। তাহলে আপাতত এখানেই শেষ। দুজনের চ্যানেল লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। একদম।